প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আজকে আমরা শুরু করব ম্যাথমেটিক্স সরলরেখা চ্যাপ্টার। তোমাদের প্রথমেই বলে নেই, তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রিটেন পার্ট আছে, আবার এমসিকিউ পার্ট আছে, তাই না? তো তোমাদের প্রতিটা চ্যাপ্টারে রিটেন পার্টও পড়ানো হবে, এমসিকিউ পার্ট পড়ানো হবে। আজকে আমরা সরলরেখা চ্যাপ্টারের 3.1 থেকে 3.4 এর রিটেন পার্টটুকু পড়ব। তার মানে আজকে 3.1 থেকে 3.4 এর রিটেন পার্টটুকু শেষ হবে। আগামী ক্লাসে 3.1 থেকে 3.4 এর আমরা এমসিকিউ পার্ট দেখব। তারপর 3.5 থেকে 3.7 এর রিটেন পার্টটুকু পড়ব। তারপর আমরা এই 3.5 থেকে 3.7 এর এমসিকিউ পার্ট হবে। তার মানে যখন যে চ্যাপ্টারটা আমি পড়াবো ওই চ্যাপ্টারটার প্রথম রিটেন পার্টটুকু পড়াবো, তারপর এমসিকিউ পার্টটুকুতে আসবো। আর তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ম্যাথে 30 মার্কস থাকে। ম্যাথে 30 মার্কস থাকে, তার মধ্যে 30 মার্কসের 40% রিটেন পার্ট আর 60% এমসিকিউ পার্ট, তাই না? তার মানে এই 30 মার্কসের মধ্যে যদি 40% হয় 11.5, আর এখানে কত হয় 18.5। এই টোটাল মার্কসটা কি আমাদের 30 মার্কস। এখন তোমাদের প্রতিটা অধ্যায় যখন পড়াবো তখন আমরা প্রথম রিটেন পার্ট পড়াবো, তারপর এমসিকিউ পার্ট পড়াবো। আবার তোমাকে বলি নেই, যেহেতু আজকে এই চ্যাপ্টারটার প্রথম ক্লাস, তোমার কোনো অংশ যদি প্রবলেম হয় তুমি আমাকে ইনবক্সে নক করবা, তাহলে আমি তোমাকে বুঝাই দেব। কোনো আরও যদি প্রবলেম হয় যে না তোমার ইনবক্সে তুমি লিখতে পারছো না, তাহলে তুমি আমাকে ফোন করবা। তাহলে তুমি আমাকে ফোন করবা, তোমাকে আমি ফোনেও বুঝাই দেবো, আমার বেশিক্ষণ লাগবে না। ফোনে একটু বললে আমি সবটুকু তোমাকে বুঝাই দিতে পারবো। এছাড়াও যদি অনেক জটিল প্রবলেম হয়, হ্যাঁ, তুমি আমার অফিসে এসে পড়বা। অফিসে আসলেও আমি তোমাকে সামনাসামনি একা একা বোঝাই দিব। এখন কোনো স্টুডেন্ট যদি থাকো যে তুমি অনেক দূরে তুমি থাকো, যে অফিসে আসলে প্রবলেম, তাহলে তুমি কি করবা? তুমি এই 10 দিন বা 15 দিন পরে যখন শিট নিতে আসবে যখন অফিসে তুমি শিট নিতে আসবা, তখনও তুমি বুঝে যাবা, আমি তোমাকে বুঝাই দিব। এখন এই প্রতিটা যে ক্লাসগুলো নিব, প্রত্যেকটার লেকচার শিট, যে ক্লাসগুলো নিব প্রত্যেকটার প্রতিটার লেকচার শিট আমি পিডিএফ আকারে তোমাকে আমি পোস্ট করব। তুমি ইচ্ছা করলে পিডিএফ আকার থেকে তুমি নামাই নিতে পারো। তুমি নামাই নিতে না পারলে তোমার পাশের একটা কম্পিউটার দোকানে যাবা, ওইখান থেকে তোমার নামাই দিবে, 5-6 টাকা খরচ হবে। হ্যাঁ, এরপরও তুমি যখন অফিসে আসবো, মনে করো তুমি যারা শহরেই বাসা, তুমি অফিস থেকে এসে সিটগুলো নিয়ে যাবা। আর যারা দূরে বাসা, তুমি পিডিএফ থেকে নামায় ফেললা, অথবা এই 15 দিন পর এসে 2-3টা শিট একসাথে করে নিয়ে চলে যাবা। তার মানে আমি যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটার সলভ শিট, এই ক্লাসের টোটাল শিটটা আমি পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি। এই শিটটার টোটাল শিটটা আমি পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি, তুমি ওইখান থেকে দেখতে পাচ্ছ, অথবা তুমি ওইখান থেকে ডাউনলোড করতে পারছো, অথবা তুমি অফিস থেকে এসেও শিটগুলো নিতে পারছো। তাহলে আমি আশা করি তোমাকে বুঝাতে পারছি যে আজকে যে আমি ক্লাসটা নিব এই ক্লাসটার যে কোনো প্রবলেম তুমি আমাকে ইনবক্সে নক করবা, অথবা ফোন করবা, অথবা অফিসে আসবা। বুঝতে পারছি? যদি কোনো স্টুডেন্ট অফিসে আসতে না পারো, তাহলে তুমি কি ফোন করলে আমি বুঝাই দিতে পারবো। শুনতে পাইছো? আর 15 দিন পর দূর দূরান্তে বাসা, 15 দিন পর বা 20 দিন পর বা 1 মাস পরে এসে শিটগুলো নিয়ে যাবা। আর এই শিটগুলো কি আমি পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি, ওইখানে তুমি ডাউনলোড করতে পারতেছো, ওইখানে লিখতে পারতেছো। লিখলে অনেক সময় নষ্ট হবে, অনেক বড় শিট তো, লিখলে অনেক সময় নষ্ট হবে। তুমি কি করবা, যে কোনো একটা কম্পিউটারের দোকানে যাবা, পিডিএফটা দেখাবা, ওরা ওইখানে নামাই দিয়ে দিবে। শুনতে পাইছো? আর অফিসে আসলে তো অবশ্যই আমি তোমাদের শিট দিয়ে দিব। এখন আর আমি এই ম্যাথের জন্য এসইউ আহমদের বইটা ফলো করব। এখন আমি হোয়াইট বোর্ডে যা লিখবো সবাই
খাতায় তুলবা, এবং ম্যাথের জন্য আলাদা একটা খাতা করবা, মোটা একটা খাতা করবা, যে খাতাটার মধ্যে টোটাল ম্যাথের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবটুকুই থাকবে। শুনতে পাইছো? যখন তুমি ভর্তি পরীক্ষা দিতে যাবা তখন একটা খাতা থাকবে, এই খাতার পেজগুলো উল্টাবা, তোমার সব পড়া মনে পড়ে যাবে। তাহলে ম্যাথের জন্য একটা খাতা করছো, মোটা খাতা, যে খাতার মধ্যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবটুকুই তোমার থাকবে। এখন আমরা অনেকক্ষণ কথা বললাম, তো সরল রেখা আজকে ফার্স্ট ক্লাসটা মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা প্রথমেই আলোচনা করব কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের কনভার্সন। কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের কনভার্সন তুমি খেয়াল করো, খাতায় তুলবা, খেয়াল করো। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এখানে একটা বিন্দু আছে। আমি বললাম তুমি এই বিন্দুটার অবস্থান বলো, আমি বললাম তুমি এই বিন্দুটার অবস্থান বলো। তুমি বললা যে এই বিন্দুটার অবস্থান অনুভূমিক দিকে এক্স দূরত্বে এবং উলম্ব দিকে ওয়াই দূরত্বে। অনুভূমিক দিকে এক্স দূরত্বে, উলম্ব দিকে ওয়াই দূরত্বে। তাহলে এই বিন্দুটা কি এক্স ওয়াই হয়ে গেল। এই এক্স ওয়াইকে আমরা কি বলি? কার্তেশীয় স্থানাঙ্ক। এই এক্স ওয়াইকে আমরা বলি কার্তেশীয় স্থানাঙ্ক। তোমরা জানো যে এই এক্সটাকে আমরা কি বলি? ভুজ। আর এই ওয়াইটাকে আমরা কি বলি? কোটি। এক্সটাকে কি বলি? ভুজ, আর ওয়াইটাকে কি বলি আমরা? কোটি। তাহলে আমি আবার প্রথম দিকে আসতেছি। এখানে একটা বিন্দু আছে, আমি বললাম বিন্দুটার অবস্থান বলো। তুমি বললা যে অনুভূমিক দিকে সে এক্স দূরত্বে আছে, উলম্ব দিকে সে ওয়াই দূরত্বে আছে। এখন আরেকজন বলল যে ভাইয়া এটা মূল বিন্দু হতে এই বিন্দুটার দূরত্ব আর। মূল বিন্দু হতে এই বিন্দুটার দূরত্ব কত? আর। এবং সে এক্স অক্ষের সাথে থিটা কোণে আছে। তাহলে একজন বললো অনুভূমিক দিকে এক্স, উলম্ব দিকে ওয়াই, এক্স ওয়াই। আরেকজন বললো যে মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব আর, এবং এটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে? থিটা কোণে আছে। এই আর থিটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক। এই আর থিটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক হলো এক্স ওয়াই, যেটাকে আমরা একটাকে বলি ভুজ আর একটাকে বলি কোটি। পোলার স্থানাঙ্ক আর থিটা। কার্তেশীয় স্থানাঙ্ক কত? এক্স ওয়াই, আর পোলার স্থানাঙ্ক আর থিটা। এই যে তোমার এক্স ওয়াই, এই এক্স সমান হলো আর কস থিটা, এই এক্স সমান হলো আর কস থিটা, আর ওয়াই সমান হলো আর সাইন থিটা। এই সূত্র তুমি জানো, তাই তো? এইটাকে আমি 1 নং সমীকরণ দিলাম, এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম। এটাকে 1 নং সমীকরণ দিলাম, এটাকে 2 নং সমীকরণ দিলাম। এখন যদি আমি বলি যে 1 বর্গ যোগ 2 বর্গ, 1 বর্গ যোগ 2 বর্গ হতে, তাহলে কি দাঁড়ায়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 1 আর 2 এর বর্গ করে যোগ, এটার বর্গ করলে কত হয়? আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটার বর্গ করলে কি দাঁড়ায়? আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। মানে কি 1 আর 2 কে বর্গ করে কি করছি? যোগ। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, যদি আমি এখানে আর স্কোয়ার কমন নেই, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। কারণ তুমি জানো যে এই কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান কত? 1। তাহলে আর স্কোয়ার সমান কি দাঁড়াইলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার আমি যদি 1/2 বা 2/1 যাই করো হতে, 2 নং সমীকরণ কোনটা? এটা। 1 নং সমীকরণ কোনটা? এটা। 2 নং সমীকরণ কত? আর সাইন থিটা, এটা কত? আর কস থিটা। তাহলে আর এবং আর কাটা, সাইন বাই কস কত হয়ে গেল? 10 ওয়াই বাই এক্স। তাহলে এটাও একটা সূত্র, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাও একটা সূত্র।
tan থিটা সমান y/x। শুনতে পাইছো? তাহলে আমাদের ইকুয়েশনটা কি? আমরা ইকুয়েশন কি x সমান কত r cos থিটা, y সমান কত r sin থিটা। বাকিটুকু ক্যালকুলেশন করে আমরা কি পাইছি যে r স্কয়ার সমান কত x স্কয়ার প্লাস y স্কয়ার tan থিটা সমান কত y/x। ফাইন। এখন আরেকটু কথা খেয়াল করো, আমি একটা এক্সাম্পল দিলাম যে 1 মাইনাস রুট 3 এর পোলার স্থানাঙ্ক কত। কারণ এখানে কি এক্স ওয়াই, যেহেতু এক্স ওয়াই তার মানে এটা কি, যেহেতু এক্স ওয়াই এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক, তুমি এটাকে কি করবা, পোলার স্থানাঙ্কে রূপান্তর করবা। একটা কথা মনে দিয়ে শোনো, এই যে এইটা প্লাস মাইনাস তার মানে এটা কোন কোঅর্ডিনেট আছে? তুমি তো জানো যে এই ফার্স্ট কোঅর্ডিনেট হলো প্লাস প্লাস, তুমি জানো মাইনাস প্লাস হলো সেকেন্ড কোঅর্ডিনেট, এবং মাইনাস মাইনাস হলো থার্ড কোঅর্ডিনেট, এবং প্লাস মাইনাস হলো ফোর্থ কোঅর্ডিনেট, তাই তো? তাহলে খেয়াল করো এটা কি প্লাস মাইনাস, তার মানে যেহেতু প্লাস মাইনাস সে কোন কোঅর্ডিনেটে আছে? ফোর্থ কোঅর্ডিনেটে আছে। মনে রাখবা যে বিন্দু যে করে, তাহলে এই বিন্দুটা কোন ঘরে? এই বিন্দুটা হলো ফোর্থ কোঅর্ডিনেটে। মনে রাখবা এই থিটার মান বের করার শর্ত, কিন্তু এই থিটার মান বের করার শর্ত হলো যে বিন্দু যে ঘরে থিটা ওই ঘরে হবে, বিন্দু যে ঘরে, দাও এই বিন্দুটা কোন ঘরে? এই ঘরে, থিটাটা ওই ঘরে হইতে হবে, বিন্দু যে ঘরে থিটা ওই ঘরে হবে, এবং থিটার মান বিন্দুর উপর, থিটার মানটা বিন্দুর উপর নির্ভর। তার মানে আমরা কি বলতে পারি, বিন্দু যে ঘরে থিটা ওই ঘরে, তার মানে কি থিটার মান বিন্দুর উপর নির্ভরশীল। নোট, তার মানে এই থিটার মানটা, এই বিন্দুটা যে ঘরে হবে থিটা অবশ্যই ওই ঘরে হবে, তার মানে থিটাটা কার উপর নির্ভরশীল? বিন্দুর উপর নির্ভরশীল। ফাইন, তাহলে আমি একটা এক্সাম্পল দিলে হয়তো তোমার ক্লিয়ার হবে। এখন তোমাকে কি বের করতে বলছে? পোলার স্থানাঙ্ক। কথা মনোযোগ দিয়ে শোনো, তোমাকে কি বের করতে বলছে? পোলার স্থানাঙ্ক। আর পোলার বলতে তুমি কি বুঝছো? আর থিটা। তার মানে যখন তোমাকে পোলার স্থানাঙ্ক বের করতে বলছে, তার মানে তোমাকে কি বের করতে বলছে? আর এবং থিটা বের করতে বলছে। তুমি যখন আর বের করবা, তুমি সূত্র কি জানো? আর স্কয়ার সমান কত? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তার মানে আর কত হয়ে গেল? রুট ওভার এক্স কত, এটা 1, ওয়াই কত মাইনাস রুট 3, কত হয়ে গেছে 2, আর কত হয়ে গেছে 2। এখন যখন তোমাকে পোলার স্থানাঙ্ক বের করতে বলছে, তার মানে তোমাকে কি বের করতে বলছে? আর এবং থিটা। আর এর মান হয়ে গেছে, এখন তোমার কার মান প্রয়োজন? থিটার মান। ফাইন। আবার তুমি জানো যে tan থিটা সমান কত? y/x। tan থিটা সমান কত? y/x। তাহলে এই যে y কত? মাইনাস রুট 3, y কত? মাইনাস রুট 3, x কত? 1। তাহলে y এর জায়গায় y এর মান, x এর জায়গায় x এর মান। ফাইন। তাহলে এটা তো মাইনাস এটা কি মাইনাস রুট 3, ফাইন। এখন আমাকে কি করতে হবে? থিটার মানটা এই কোঅর্ডিনেটে বের করতে হবে। থিটার মানটা কি করতে হবে? এই কোঅর্ডিনেটে বের করতে হবে। কারণ থিটার মানটা যদি এই কোঅর্ডিনেটে হয়, তাহলে তুমি কিভাবে লিখতে পারো? তাহলে তোমাকে আরেকটু সহজ করে দিই। থিটা সমান কত হচ্ছে? tan ইনভার্স মাইনাস রুট 3। বাচ্চারা, tan কত ডিগ্রির মান? রুট 3। tan 60 ডিগ্রির মান রুট 3, যেহেতু মাইনাস কত হচ্ছে? মাইনাস 60। কত হচ্ছে? মাইনাস 60।
তাহলে তুমি ইচ্ছা করলে মনে করে শোনো, তুমি ইচ্ছা করলে এটা আনসার এভাবে লিখতে পারো, আনসার এভাবে লিখতে পারো যে আর এর মান কত 2, আর এর মান 2, আর থিটার মান কত -60, -60 মানে কি, 60 মানে হলো π/3, এভাবে আনসার লিখতে পারো। বইয়ে আনসার এভাবে লেখা আছে, এসইও আমাদের বই আনসার এইভাবে লেখা আছে। কিন্তু ভর্তি পরীক্ষায় রিটেন পার্টে আসলে তুমি এইভাবে আনসার দিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু এমসিকিউ পার্টে অনেক সময় এইভাবে থাকে না। যখন এইভাবে থাকে না, দেখো তো এই কোয়ার্টার এটা এতটুকু কত 90, এতটুকু কত 180, এতটুকু কত 270, এতটুকু কত 360। তখন এই কোয়ার্ড্রেন্টে যদি হইতে আসতে চায়, কারণ যেহেতু বিন্দুটা এই কোয়ার্ড্রেন্টে, তার মানে কি থিটাও এই কোয়ার্ড্রেন্টে হইতে হবে। এই কোয়ার্ড্রেন্টে হইতে চায় অবশ্যই 270 থেকে বড় হইতে হবে, 270 থেকে কি বড় হইতে হবে। তার মানে কি 270 থেকে যদি তুমি বড় করতে চাও, এর সাথে কত যোগ করবা, এর সাথে কত যোগ করলে এই কোয়ার্ড্রেন্টে যাবে 360। এর সাথে তুমি 360 যোগ করে দিবা, কত হয়ে গেছে 300। তার মানে আনসারটা তুমি এভাবে বলতে পারো, আবার তুমি বলতে পারো 300। যদি আমি আরো একটা এক্সাম্পল দিই তাহলে তো হয়তো তোমার পুরোপুরি ক্লিয়ার হবে। আমি আরো একটা এক্সাম্পল দিই তাহলে তোমার বিষয়টা আরো ক্লিয়ার হবে। বললাম -1 -√3, -1 -√3 এর পোলার স্থানাঙ্ক কত? তাহলে খেয়াল করো তো, এই বিন্দুটা কোন কোয়াড্রেন্টে? এই কোয়াড্রেন্টে। তুমি প্রথম আর এর মান বের করো, আর এর মান তো কোনো ঝামেলা নাই। আর এর সূত্র কি, r স্কয়ার কত x² + y²। এই যে x কত -1, y -√3, কত হয়ে গেছে 2, ঝামেলা নাই, আর এর মান 2। এখন তুমি কি বের করবা, থিটা বের করবা। এখন তুমি tan থিটা সমান কি জানো, y/x। y সমান কত -√3, y সমান কত x সমান কত -1, x সমান কত -1। তাহলে কত হয়ে গেল √3। tan কত ডিগ্রি মান √3, 60 ডিগ্রি মান। tan 60 ডিগ্রি মান কত √3। ভালো কথা। এখন তুমি দাও তো এই বিন্দুটা এই কোয়াড্রেন্টে। আমি বলছি বিন্দু যে ঘরে থিটা ওই ঘরে হবে, তাহলে এই বিন্দুটা মাইনাস এই ঘরে, থিটাও এই ঘরে। তুমি বলছো 60 তো এই ঘরে হবে না, অবশ্যই থিটা এই ঘরে হতে হবে। তাহলে এর সাথে কত যোগ করলে, তো এইটা কি এতটুকু কত 180 থেকে 270, 180 থেকে 270। তাহলে এর সাথে কত যোগ করলে এই ঘরে আসবে? এর সাথে 180 যোগ করলেই এই ঘরে আসতেছে। 180 যোগ করলে কত হচ্ছে 240। 180 যোগ করলে কত হচ্ছে 240। তার মানে এই কোয়াড্রেন্ট হয়ে গেল। তার মানে আর এর মান কত 2, আর থিটার মান কত 240। তাহলে আমি কি বলছি বলতো, আমি বলছি বিন্দুটা যে ঘরে থিটা ওই ঘরে হবে। আমি আরো একটা এক্সাম্পল দিই। মনে করো এরকম দিলাম √3 - 1, √3 - 1। ফাইন। তাহলে প্রথম আর এর মানটা বের করি, কত হয়ে গেছে 2। এখন থিটার মান y/x, y কত -1, x কত -√3। তাহলে tan ইনভার্স 1/√3, tan ইনভার্স 1/√3। tan কত ডিগ্রি মান √3, 30। এখন যদি কোনো স্টুডেন্ট আনসার লেখে 230, অনেকে কিন্তু এই ভুলটা করে, তাহলে কিন্তু কাটা, এটা করলে কিন্তু কাটা। কারণ কি খেয়াল করো, কারণ হলো এটা কি মাইনাস কোন কোয়াড্রেন্ট, যেহেতু মাইনাস সে কোন কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে বিন্দু থার্ড কোয়াড্রেন্টে, থিটাও কিন্তু থার্ড কোয়াড্রেন্টে হইতে হবে। বিন্দুটা যে ঘরে থিটা ওই ঘরে হইতে হবে। শুনতে পাইছো? তার মানে যত 30, এতটুকু এই কোয়াড্রেন্টটা কি 180 থেকে 270। তাহলে এই কোয়াড্রেন্টটা কি 180 থেকে 270। তার মানে এর সাথে কত যোগ করলে এই কোয়াড্রেন্ট হচ্ছে 180। যোগ করে দাও 210।
তাহলে এই আনসার কত হবে, আর এর মান 2 আর থিটার মান কত 210, এটা হলো আনসার। অনেকে কিন্তু এই কাজটা করবা, করলে কিন্তু কাটা। তাহলে আমি কি বলছি, বিন্দু যে ঘরে থিটা ওই ঘরে হবে। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো এই এক্সাম্পলটা। এখন আমি যদি বলতাম আরেকটা এক্সাম্পল দেই, বললাম যে 2π/3 এর কার্তেশীয় স্থানাঙ্ক কত? 2π/3 এর কার্তেশীয় স্থানাঙ্ক কত? তো বাচ্চারা, কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলছে। কার্তেশীয় স্থানাঙ্ক বলতে তুমি কি বুঝছো? এক্স ওয়াই। কার্তেশীয় স্থানাঙ্ক কত? কার্তেশীয় স্থানাঙ্ক বলতে কি বুঝাইছে? এক্স ওয়াই, তাই না? তার মানে এই আমাকে এক্স বের করতে হবে, ওয়াই বের করতে হবে। তার মানে যখন তোমাকে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলছে, তার মানে তুমি কি বের করবা? এক্স ওয়াই। কারণ তুমি এক্স সমান কি জানো? আর কস থিটা। ওয়াই সমান তুমি কি জানো? আর সাইন থিটা। এই যে আর কত? 2 cos π/3। এই যে আর কত? 2 আর থিটা কত? π/3। বাচ্চারা, π/3 মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। π/3 মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। কারণ তুমি জানো যে cos 60 ডিগ্রি মান কত? হাফ। আর সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। তাহলে আনসার কত হয়ে গেল? 1√3। আশা করি তুমি এক্সাম্পলটা বুঝতে পারছো। প্রিয় ভাই বোনেরা, মনোযোগ দিয়ে শোনো। যখন তোমাকে পোলার স্থানাঙ্ক বের করতে বলবে, যখন তোমাকে পোলার স্থানাঙ্ক বের করতে বলবে, যখন তোমাকে পোলার স্থানাঙ্ক বের করতে বলবে, তখন তুমি আর এর মান বের করবা, থিটার মান বের করবা। আর যখন তোমাকে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলবে, যে কার্তেশীয় স্থানাঙ্ক কত, তখন তুমি কি বের করবা? এক্স বের করবা, ওয়াই বের করবা। আশা করি তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনছো। যখন তোমাকে বলবে যে কার্তেশীয় স্থানাঙ্ক কত, তখন তুমি বের করবা এক্স আর ওয়াই। আর যখন তোমাকে বলবে পোলার স্থানাঙ্ক কত, তার মানে পোলার স্থানাঙ্ক চাইছে, তখন তুমি কি বের করবা? আর এবং থিটা। এবং এক্স এর মান বের করার জন্য সূত্রটা তোমার মুখস্থ, ওয়াই এর মান বের করার জন্য সূত্রটা তোমার মুখস্থ, আর এর মান বের করার জন্য সূত্র তোমার মুখস্থ। বুঝতে পারছো আশা করি। তার মানে যখন তোমাকে পোলার স্থানাঙ্ক বের করতে বলছে, তখন তুমি কি বের করবা? তখন তুমি বের করবা আর এর মান আর থিটার মান। আর এর মান বের করার সূত্র এটা, থিটার মান বের করার সূত্র এটা। আর থিটার মানটা কি? বিন্দু যে ঘরে থিটা ওই ঘরে হবে। আর যখন তোমাকে পোলার কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলবে, তখন কার্তেশীয় স্থানাঙ্কের সূত্র কি? এক্স ইকুয়াল আর কস থিটা, এখান থেকে এক্স এর মান বের হবে, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, এখান থেকে তোমার ওয়াই এর মান বের হবে। এখন আমি বললাম কার্তেশীয় সমীকরণের প্রকাশ। কার্তেশীয় সমীকরণের প্রকাশ আমি একটা এক্সাম্পল দেবো এরকম, যে আর ইকুয়াল বি সাইন থিটা, আর ইকুয়াল বি সাইন থিটা, এটাকে তুমি কি করো? কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনো। যখন তোমাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে বলছে, কার্তেশীয় বলতে তুমি কি বুঝো? এক্স ওয়াই। তার মানে যখন তোমাকে কার্তেশীয় সমীকরণ প্রকাশ করতে বলছে, তুমি এই সমীকরণের মধ্যে আর এবং থিটা থাকতে পারবে না, কারণ আর এবং থিটা থাকলে সেটা হবে পোলার। আর যখন সমীকরণের মধ্যে আর এবং থিটা নাই, তখন সেটা কার্তেশীয়। তার মানে তুমি শুধু একটা কথা মনে রাখবা, যখন তোমাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে বলছে, তোমার কাজ হবে এই সমীকরণ থেকে আর এবং থিটাকে বিদায় করা। তাহলে আনসার কি বললাম? যখন তোমাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে বলছে, তোমার উদ্দেশ্য কি? এই সমীকরণ থেকে আর এবং থিটাকে বিদায় করা। যখন এই সমীকরণ থেকে আর এবং থিটা বিদায় হয়ে যাবে, তখনই তোমার আনসার হয়ে যাবে। এখন এই আর এবং থিটাকে বিদায় করার জন্য আমি উভয় দিকে আর দিয়ে গুণ করলাম, এই পাশেও আর দিয়ে গুণ করলাম, এই পাশেও আর দিয়ে গুণ করলাম, উভয় দিকে আর দিয়ে গুণ করলাম। শুনতে পাইছো? ফাইন। এখন তুমি খেয়াল করো, এই যে আর স্কোয়ার, তুমি কিন্তু জানো এই যে আর স্কোয়ার সমান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
তাহলে এই যে তোমার আর স্কোয়ার, এই আর স্কোয়ারের জায়গায় তুমি কি লিখতে পারতেছো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে তোমার আর সাইন থিটা, আর সাইন খেয়াল করো, এই যে আর সাইন থিটা, আর সাইন থিটা সমান কত ওয়াই, তাহলে তুমি এই যে আর সাইন থিটা, আর সাইন থিটার জায়গায় তুমি কি লিখতে পারো ওয়াই। এখন তুমি খেয়াল করে দেখো তো এই যে এই ইকুয়েশনটার মধ্যে আর এবং থিটা নাই, যখনই আর এবং থিটা নাই তখনই সেটা কার্টেসীয়। তাহলে আনসার কত হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই ইকুয়াল 0। তুমি শুধু একটা কথা মনে রাখবো, সূত্র তো তুমি আগে থেকে জানো, সূত্র তো তোমার মুখস্থই, তুমি শুধু একটা কথা মনে রাখবা, যখন তোমাকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করতে বলবে তখন তোমার উদ্দেশ্য হবে এই সমীকরণ থেকে আর এবং থিটাকে বিদায় করতে হবে। যখনই তুমি আর এবং থিটাকে বিদায় করবা তখনই তোমার আনসার হয়ে যাবে। তাহলে আমি আরো একটা এক্সাম্পল দিই, তুমি খেয়াল করো। বললাম 1 প্লাস কস থিটা ইকুয়াল 2। আমি বললাম তুমি এইটাকে তুমি কি করো কার্টেসীয় সমীকরণে প্রকাশ করো। বাচ্চারা যখনই তোমাকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করতে বলবে তখন তোমার উদ্দেশ্যটা কি বলতো? তখন তোমার উদ্দেশ্য হলো এই সমীকরণ থেকে আর এবং থিটাকে বিদায় করা, আর এবং থিটাকে কি করা বিদায় করা। তাহলে বাচ্চারা লক্ষ্য করো, আমি এখান থেকে আর এবং থিটাকে বিদায় করতে চাই, আরটাকে এই পাশে রাখলাম, এটাকে এই পাশে নিয়ে গেলাম, উভয় দিকে বর্গ করলাম, বর্গ করলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার একটু লিখি, স্টাইল করে লিখি, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমার হঠাৎ করে কেন জানি মনে হলো তুমি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভুলে গেছো, এই কারণে লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখানে আর স্কোয়ার, এখানে কত হচ্ছে 4, এখানে কত হচ্ছে 4r cos থিটা, এখানে কত হচ্ছে, এখানে এটা এইভাবে রাখলাম, এটা এইভাবে রাখলাম। এখন তুমি খেয়াল করো, এই যে তোমার আর স্কোয়ার সমান তুমি কি জানো, আর স্কোয়ার সমান তুমি কি জানো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে আর স্কোয়ার সমান তুমি কি জানো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই আর স্কোয়ারের জায়গায় তুমি কি লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তোমার উদ্দেশ্য আর কে বিদায় করা, থিটাকে বিদায় করা, 4। এই যে তোমার আর কস থিটা, তো আর কস থিটা সমান তুমি কি জানো এক্স, এইখানেও আর কস থিটা সমান তুমি কি জানো এক্স, কি আছে স্কোয়ার। তাহলে এই যে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার কাটা, তাহলে কি হয়ে গেল ওয়াই স্কোয়ার, আর এখানে যদি 4 কমন নাও 1 মাইনাস এক্স, এটাই তোমার আনসার। তুমি শুধু একটা কথা মনে রাখো, যে যখন তোমাকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করতে বলবে, তখন তোমার কাজ হলো সমীকরণ থেকে তোমার কি আর এবং থিটাকে বিদায় করবো। দেখো তো এই সমীকরণের মধ্যে আর এবং থিটা নাই, তার মানে এটা কার্টেসীয় সমীকরণ। তাহলে যখনই তোমাকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করতে বলবে তখন তোমার কাজ কি হবে? তখন তোমার কাজ হবে সমীকরণ থেকে আর এবং থিটাকে বিদায় করা, তাহলে তোমার ওইটা হবে আনসার। এবার আমি তোমাকে বললাম যে পোলার সমীকরণে প্রকাশ করো, পোলার সমীকরণে প্রকাশ। একটা এক্সাম্পল দেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 16। বললাম যে তুমি এটাকে পোলার সমীকরণে প্রকাশ করো। বাচ্চারা যেহেতু পোলার, তার মানে পোলার বলতে তুমি কি বুঝো আর থিটা, তুমি শুধু একটা কথা মনে রাখবা, যখন তোমাকে পোলার সমীকরণে প্রকাশ করতে বলবে তখন তোমার কাজ হলো এখান থেকে এক্স আর ওয়াই কে বিদায় করা। যখন তোমাকে পোলার সমীকরণে প্রকাশ করতে বলবে তখন তোমার কাজ হলো এই সমীকরণ থেকে এক্স এবং ওয়াই কে বিদায় করা। যখনই এই সমীকরণ থেকে এক্স এবং ওয়াই বিদায় হবে তখনই তোমার আনসার। তাহলে তোমার এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত আর স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় তুমি লিখতে পারো আর স্কোয়ার। এখন দেখো সমীকরণটার মধ্যে এক্স ওয়াই নাই, যখনই এক্স ওয়াই নাই তখনই সেটা পোলার সমীকরণ। আমি জানি এই এক্সাম্পলটা অনেকেই বুঝতে পারো না, কেন? কারণ এটা একটা সহজ একটা এক্সাম্পল ছিল, কারণ তোমরা সহজ এক্সাম্পল বুঝো না, কঠিন এক্সাম্পলগুলো বুঝো। এই কারণে আমি আরেকটা ঝামেলা পড়ুন ইকুয়েশন দিলাম, বললাম এক্স স্কোয়ার 1 মাইনাস 2y। বললাম যে তুমি এইটাকে
বললাম এইটাকে তুমি কি করো, পোলার সমীকরণ প্রকাশ করো। তুমি শুধু একটা কথা যদি মনে রাখো তাহলেই হয়, এত ঝামেলা কিন্তু যাইতে হয় না। তোমাকে পোলার সমীকরণে প্রকাশ করতে বলছে, তো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এখান থেকে এক্স এবং ওয়াই কে বিদায় করতে হবে, কারণ যেহেতু পোলার সমীকরণে প্রকাশ করতে বলছে, আর পোলার সমীকরণ বলতে তুমি কি বুঝো, আর থিটা। তার মানে এখান থেকে আমাদের কাজ হলো এক্স ওয়াই কে বিদায় করা। আমি এক্স ওয়াই কে বিদায় করার জন্য উভয় দিকে ওয়াই স্কোয়ার যোগ করলাম, উভয় দিকে ওয়াই স্কোয়ার যোগ করলাম। এখন তুমি খেয়াল করো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে কত হচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আরো খেয়াল করো, এই যে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তুমি কিন্তু জানো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত, আর স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত, আর স্কোয়ার, ঠিক আছে। আর এই যে ওয়াই, ওয়াই সমান কত, তোমার কাজ হলো এক্স এবং ওয়াই কে বিদায় করা, এই কারণে ওয়াই এর জায়গায় তুমি কি লিখবা, আর সাইন থিটা। এই ওয়াই এর জায়গায় তুমি কি লিখবা, আর সাইন থিটা। এখন তুমি খেয়াল করে দেখো তো, এই ইকুয়েশনটার মধ্যে, এখন এই ইকুয়েশনটার মধ্যে কিন্তু তোমার এক্স ওয়াই নাই, তাহলে এইটাই তোমার পোলার সমীকরণ। আর তুমি যদি লিখতে চাও, আরও লিখতে চাও, 1 2r সাইন থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এবার লিখতে পারো। অথবা উভয় দিকে তুমি বর্গমূল করে যদি দাও, আর সমান কত হচ্ছে 1 মাইনাস আর সাইন থিটা, উভয় দিকে বর্গমূল করে দিলা, আর গুলো এক পাশে নিয়ে আসলা, আর কমন নিলা, এইটাও তোমার আনসার। তারপর তোমার উদ্দেশ্যটা কি বলতো, যখন তোমাকে পোলার সমীকরণ বের করতে বলছে, তোমার কাজ হলো এই ইকুয়েশন থেকে এক্স এবং ওয়াই কে বিদায় করা। যখনই এই ইকুয়েশন থেকে এক্স এবং ওয়াই বিদায় হবে, তখনই তোমার আনসার। এখানে ওয়াই স্কোয়ার যে যোগ করছি, ওয়াই স্কোয়ার যোগ করার কারণটা হলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত, আর স্কোয়ার। এই কারণে আমি এখানে উভয় দিকে ওয়াই স্কোয়ার যোগ করছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় আমি লিখতে পারবো আর স্কোয়ার, এই সুবিধাটাই। এখন এই কার্তেশীয় পোলারের জন্য আমার শীটটা যে তোমাকে আজকে আপলোড, শীটটা যে আজকে আমি পোস্ট, যেমন ক্লাস ভিডিওর সঙ্গে সঙ্গে ক্লাস শীটটাও কিন্তু আমি পোস্ট করছি। ক্লাস শীটের মধ্যে এই কার্তেশীয় পোলারে আর বেশ কিছু অঙ্ক দিচ্ছি, এই অঙ্কগুলো নিজে নিতে চেষ্টা করবা। আর যে অঙ্কগুলো আমি পোস্ট করছি, ওই অঙ্কগুলোর সলভ শীটটাও কিন্তু আমি দিছি। মানে ক্লাস যে অঙ্কগুলো তোমাকে আমি দিচ্ছি, এই সবগুলো অঙ্কের সলভ শিটও কিন্তু আমি পোস্ট করছি। হ্যাঁ, তারপরে তুমি কিছু অঙ্ক তোমাকে বাড়ির কাজ দিচ্ছি আজকে শীটটার মধ্যে, তুমি শীটটা দেখো, না পারলে সলভ শিটের সাহায্য নেবা, কারণ সলভ শিটটাও আমি আপলোড করছি। তাহলে বাচ্চারা, আমরা কার্তেশীয় পোলার নিয়ে অনেক আলোচনা করলাম। এখন এই কার্তেশীয় পোলারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কার্তেশীয় পোলারটা খুব ইম্পর্টেন্ট, এই কারণে এটা অনেকক্ষণ আলোচনা করলাম। বাসায় যত্ন করে কার্তেশীয় পোলার অংশটুকু ভালো করে বুঝতে চেষ্টা করবা, না বুঝলে আমাকে ইনবক্সে নক করবো, অথবা ফোন করবো, অথবা অফিসে আসবা। এখন সহজ একটা সূত্র, এই যে একটা বিন্দু x1 y1, এই যে আরেকটা বিন্দু x2 y2, এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব √, ভুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ভুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। এটা এক্সাম্পল যদি দিই, আমি জানি তুমি এই সূত্রটা পারো, তাও একটা এক্সাম্পল যদি দিই, যে একটা বিন্দু 1 0 আর একটা বিন্দু 3 4, আমি বললাম এদের মধ্যবর্তী দূরত্ব কত, এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র কি, ভুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। কত হয় এখানে 4, এখানে কত হয় 16, √20। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র আমি জানি, তুই পারো, তাও একটা এক্সাম্পল দিলাম। এখন আমরা এই সূত্রে কিছু অঙ্ক করবো, এই সূত্রে কিছু অঙ্ক করবো। তোমাদের এই সবগুলো প্রশ্ন কিন্তু হোয়াইট বোর্ডে তুলে তুলে বোঝানো সম্ভব না, সবগুলো প্রশ্ন হোয়াইট বোর্ডে তুলে তুলে বোঝানো সম্ভব না। সবাই তোমাকে শীটটা যে দেওয়া হয়েছে, এই শীটটা যে দেওয়া হয়েছে, এই শীটের 2-এর 1 নম্বর কোয়েশ্চেনটা সবাই পড়ো।
শীটের মধ্যে 2-1 নাম্বার কোশ্চেনটা সবাই পড়ো, কারণ শীটটা কিন্তু আমি আপলোড দিছি, হ্যাঁ ওইখানে তুমি পড়ো। বাচ্চারা 2-1 সবাই শীটটা যে আমি পোস্ট করছি এই শীটের মধ্যে 2-1 নাম্বার কোশ্চেনটা পড়ো, কারণ এতগুলো প্রশ্ন হোয়াইট বোর্ডে লিখে করাটা মুশকিল। 2-1 দেখো, একটা বৃত্ত যার ব্যাসার্ধ 5, কেন্দ্র 5-3, এই যে একটা যা বিসি, প্রশ্নের মধ্যে যা 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। প্রশ্নটা পড়ো যে ব্যাসার্ধ দেয়া আছে, কেন্দ্র দেয়া আছে, এই যা 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, ধরলাম ডি। তাহলে এখানে দেখো তো ত্রিভুজ এবিসি সমকোণী, ত্রিভুজ এবিসি সমকোণী, ফাইন। তাহলে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো? তাহলে চিত্রটা দেখো তো, এবি এর মান কত দেওয়া আছে? 5। এডি, এডি মানে কি? এ আর ডি বিন্দু দূরত্ব, 2 বিন্দু দূরত্ব তুমি বের করতে পারো। ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার, এখানে একটা স্কয়ার আছে, যে একটা স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখানে কত হচ্ছে? 25। এই রুটের স্কয়ারে কাটা, এখানে কত হচ্ছে? 4, এখানে কত হচ্ছে? 1। তাহলে বিডি স্কয়ার কত হচ্ছে? 20। তাহলে বিডি কত হচ্ছে? √20। √20 না লিখে তোমার বোঝার জন্য লিখলাম 4 × 5, তাহলে তো 20, তাই না? তার মানে কত হচ্ছে? 2√5। তাহলে এখানে যা কোনটা? বিসি। বিসি যা এর দৈর্ঘ্য, বিসি যা এর দৈর্ঘ্য কত খেয়াল করে দেখো তো, যেহেতু সমদ্বিখণ্ডিত হয়েছে এটিটা কি মধ্যবিন্দু, তখন বিসি যা এর দৈর্ঘ্য কত? 2 × বিডি। এই বিসি যা, এই বিসি যা এর দৈর্ঘ্য কত? 2 × বিডি। তাহলে এই যে বিডি, বিডি কত? 2√5, 4√5। আশা করি অঙ্কটা তুমি বুঝতে পারছো। কারণ চিত্রটা বুঝলে অঙ্কটা বোঝার কথা। সবাই 2-এর 2 নাম্বার কোশ্চেনটা পড়ো, 2-এর 2 নাম্বার কোশ্চেনটা পড়ো। সবাই শীটের মধ্যে 2-এর 2 নাম্বার কোশ্চেনটা পড়ো। একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার কুটি ভুজের দ্বিগুণ। তাহলে আমি ধরলাম ভুজ এক্স, প্রশ্ন মতে বিন্দুটা কি হবে? ভুজ এক্স। প্রশ্ন বলছে কুটিটা ভুজের দ্বিগুণ। প্রশ্ন বলছে যে ভুজ কত? এক্স, কুটি ভুজের দ্বিগুণ। ভুজ যদি এক্স হয়, দ্বিগুণ 2x। তাহলে তুমি খেয়াল করো, এই যে একটা বিন্দু এক্স, 2x, আরেকটা বিন্দু দেয়া আছে 4, 3। প্রশ্ন বলছে এই 2 বিন্দু দূরত্ব √10। প্রশ্ন বলছে এই 2 বিন্দু দূরত্ব √10, ফাইন। তাহলে আমি যদি বলি এই বিন্দুটা এ, এই বিন্দুটা বি, তাহলে আমরা কি বলতে পারি? যে এ বি সমান কত? √10। এ বি সমান √10, কারণ এই 2 বিন্দুর দূরত্বই কত? √10। কারণ আমি এইটাও জানি যে তুমি 2 বিন্দু দূরত্ব বের করতে পারো, √ ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার। ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার। উভয় দিকে বর্গ করলাম, উভয় দিকে বর্গ করলাম, তাহলে কত হয়ে গেল? এখানে 5x² 20x প্লাস 25 = 0।
তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল 0। মিডল ফ্যাক্টর করলে এক্স এর মান বেরিয়ে পড়বে, বিন্দুটা হয়ে যাবে। বাকি সলভটুকু, অঙ্কটার বাকি সলভটুকু তুমি পারবা, আমি আশা করি নিজে নিজে করবা, অথবা সলভ শিটটা দেখলেই হবে। এই অঙ্কটার মূল বিষয়বস্তু কি? এতটুকু জায়গা যে প্রশ্ন মধ্যে কোটি ভুজের দ্বিগুণ, তাহলে আমি ভুজ যদি 1 হয়, কোটিটা কি ভুজের দ্বিগুণ, কোটি কত হচ্ছে 2x। এই যে বিন্দুটা প্রশ্ন বলছে এই বিন্দু হতে √10 ধরে আরেকটা বিন্দু 4.3, তার মানে এই দুই বিন্দুর দূরত্ব কত? √10। এই দুই বিন্দুর দূরত্ব কত? √10। দুই বিন্দু দূরত্ব, বাকিটুকু ক্যালকুলেশন নিজে নিজে করতে পারবা, অথবা সলভ শিটটা দেখবা, দেখলেই হবে, করতে হবে না, সলভ শিটটা দেখলে তুমি পারবা। সবাই 2-এর 3 নাম্বার কোশ্চেনটা করো। 2-এর 3। সবাই 2-এর 3 নাম্বার কোশ্চেনটা পড়ো। একটা সমবাহু ত্রিভুজ, এ বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে 0 -4, বি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে 0 4, সি বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে বলছে। একটা ত্রিভুজের, একটা সমবাহু ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, 2টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে আর 3টা বাহুর সমান, 3টা বাহু কি সমান। এখন তুমি এবি সমান বিসি লিখতে পারো। এবি মানে কি? এ আর বি বিন্দুর দূরত্ব, এ আর বি বিন্দুর দূরত্ব, এ আর বি বিন্দুর দূরত্ব যদি বের করো, ভুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। বি এবং সি এর দূরত্ব তুমি যদি বের করো, ভুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। কত হচ্ছে? 8। এখানে কত হচ্ছে? x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 8y প্লাস 16। উভয় দিকে বর্গ করলাম। এই যে যোগ বিয়োগগুলা যদি আমি না করে, কিন্তু ক্লাসটা অনেক দ্রুত আমি আগাইতে পারি। তো আমি তোমার প্রতি এতটুকু বিশ্বাস আছে, তুমি যোগ বিয়োগ পারো, এতটুকু বিশ্বাস তোমাকে করতে হবে আমার। এই যোগ বিয়োগটা না লাগলে কিন্তু আমি অনেক দূর ক্লাস আগাইতে ফেলতে পারি। আচ্ছা যাই হোক, লিখলাম। তুমি আবার লিখতে পারো, যেহেতু 3টা বাহু সমান, তুমি লিখতে পারো বিসি ইকুয়াল সি। বিসি কি? বি আর সি বিন্দু দূরত্ব, বি আর সি বিন্দু দূরত্ব ভুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। সি এ, সি আর এ বিন্দু দূরত্ব ভুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। যদি আমি উভয় দিকে বর্গ করি, রুট উঠা পড়বে, থাকবে কত? x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 8y প্লাস 16, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 8y প্লাস 16। এই 16 কাটা, y স্কোয়ার কাটা, x স্কোয়ার কাটা, তাহলে কত হয়ে যায়? 16y ইকুয়াল 0। তার মানে y সমান কত? 0। y এর মানটা, y এর মান 1 নঙে বসিয়ে, y এর মান 0, তাহলে এখানে x স্কোয়ার থাকলো, y এর মান 0, এই y এর মান 0 মাইনাস 48, তাহলে কত হয়ে গেল? x সমান কত হয়েছে? x স্কোয়ার সমান কত হয়ে গেছে? 48। x সমান কত হয়ে গেছে? 48কে তুমি কি লিখতে পারো? 16 × 3, তার মানে প্লাস মাইনাস 4√3। তার মানে এই সি বিন্দু স্থানাঙ্কটা তুমি কত পাইছো? x এর মান প্লাস মাইনাস 4√3 আর y এর মান 0। তার মানে তুমি খেয়াল করো, একটা সমবাহু ত্রিভুজ যার 2টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক তোমাকে বের করতে বলছে, তাই তো? যেহেতু সমবাহু 3টা বাহুর সমান, এখানে 2টা বাহু 2টা ইকুয়েশন পাইছো, হয়ে গেছে। তাহলে বাচ্চারা, তুমি 2-এর 4 নাম্বার কোশ্চেনটা পড়বা। 2-এর 4, শীটের মধ্যে 2-এর 4 নাম্বার কোশ্চেনটা পড়বা। দুয়ের 4 নম্বর কোশ্চেনটা বোঝানোর আগে তোমাকে একটা জিনিস দেখাই দিই, খেয়াল করো।
এই যে একটা বিন্দু এক্স ওয়াই, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এক্স অক্ষ হতে বিন্দুটির লম্ব দূরত্ব, ওয়াই অক্ষ হতে বিন্দুটির লম্ব দূরত্ব। খেয়াল করো, এই এক্স অক্ষ হতে এই বিন্দুটার লম্ব দূরত্ব এতটুকু, এতটুকু মানে কি ওয়াই। তাহলে এক্স অক্ষ হতে বিন্দুটির লম্ব দূরত্ব কত হচ্ছে ওয়াই, মানে কি বিন্দুর ওয়াইটা মানে তো কুটি, বিন্দুর কুটি বা ওয়াই। আবার খেয়াল করো, ওয়াই অক্ষ হতে এই বিন্দুটার লম্ব দূরত্ব এতটুকু, এতটুকু মানে কি এক্স, এইখান থেকে দূরত্ব এতটুকু মানে কি এক্স। এক্স মানে কি বিন্দুর ভুজ বা এক্স। তাহলে তোমার এক মনোযোগী শোনো, এক্স অক্ষ হতে বিন্দুটির লম্ব দূরত্ব হলো বিন্দুর কুটি। এক্স অক্ষ হতে দূরত্ব কি ওয়াই, আর ওয়াই অক্ষ হতে দূরত্ব কি এক্স। এক্স অক্ষ হতে দূরত্ব কি ওয়াই, আর ওয়াই অক্ষ দূরত্ব কি এক্স, তাই তো? আচ্ছা, এই সূত্রটা কিন্তু খুব বেশি ব্যবহৃত হবে। তাহলে তুমি কি মনে রাখতেছো, এক্স অক্ষ হতে দূরত্ব কি ওয়াই, আর ওয়াই অক্ষ হতে দূরত্ব কি এক্স। ফাইন। 4 নাম্বার 5 নাম্বার দুটো অঙ্ক আমি পাশাপাশি করাবো। সবাই 2 এর 4 শীটের মধ্যে প্রশ্নটা পড়ছো আশা করি। ওয়াই অক্ষ ও 7-2 F8, এক্স অক্ষ ও -5 -7 4K। মনোযোগ দিয়ে শোনো বাচ্চারা, প্রশ্নে বলছে ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব আর 7-2 থেকে এর দূরত্ব সমদূরবর্তী। সমদূরবর্তী মানে কি দূরত্ব সমান, এই কারণে বললাম ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব ও এর থেকে এর দূরত্ব সমান। তাহলে বাচ্চারা ওয়াই অক্ষ হতে, মনোযোগ দিয়ে শোনো, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, অঙ্কটা ইম্পর্টেন্ট। ওয়াই অক্ষ হতে এর দূরত্ব, ওয়াই অক্ষ হতে এর দূরত্ব, তো ওয়াই অক্ষ হতে এর দূরত্ব কত? দেখো ওয়াই অক্ষ হতে দূরত্ব কি হয় এক্স, তো ওয়াই অক্ষ হতে দূরত্ব এক্স, এক্স এর জায়গায় কি লেখা এ। আবার এই দুই বিন্দু দূরত্ব, এই দুই বিন্দুর দূরত্ব ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর। প্রশ্ন বলছে যে ওয়াই অক্ষ হতে এর দূরত্ব আর এই বিন্দু হতে এই বিন্দু দূরত্ব সমান। প্রশ্ন বলছে, তুমি আগে দেখো তো আমি এই যে এ লিখছি, এটা বুঝছো কিনা? দেখো ওয়াই অক্ষ হতে বিন্দুর দূরত্ব কি হয় এক্স, ওয়াই অক্ষ হতে দূরত্ব কি হয় এক্স, তাহলে ওয়াই অক্ষ হতে দূরত্ব কি হবে এক্স, এক্স এর জায়গায় কি লেখা এ। আবার এই দুই বিন্দুর দূরত্ব লেখলাম। প্রশ্ন বলছে ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব এবং এর থেকে এর দূরত্ব সমান। কারণ আমি যদি উভয় দিকে বর্গ করি, বর্গ করলে রুট এটা পড়বে, থাকবে কত এখানে 49 14a প্লাস a স্কয়ার 9, a স্কয়ার কাটা 14a 58, এ কত হচ্ছে 29/7। আমি জানি এই অঙ্কটা অনেকেই বুঝতে পারো নাই, এই কারণে আমি এখানে আরো একটা এক্সাম্পল লিখছি। সবাই শীটের মধ্যে 2 এর 5 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো তো। সবাই শীটের মধ্যে 2 এর 5 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। সবাই শীটের মধ্যে 2 এর 5 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। পড়ছো? ফাইন। এখন তুমি খেয়াল করো, প্রশ্নে বলছে যে এক্স অক্ষ থেকে এর দূরত্ব ও এর থেকে এর দূরত্ব সমান। এক্স অক্ষ থেকে এর দূরত্ব ও এর থেকে এর দূরত্ব সমান। তাহলে খেয়াল করো তো, এক্স অক্ষ হতে দূরত্ব কি হয় ওয়াই, তাহলে এক্স অক্ষ থেকে এর দূরত্ব, তো এক্স অক্ষ থেকে এর দূরত্ব কি ওয়াই, ওয়াই এর জায়গায় কি লেখা কে। এক্স অক্ষ থেকে দূরত্ব কি হয় ওয়াই, ওয়াই এর জায়গায় কি লেখা কে। আবার এই দুই বিন্দু দূরত্ব, এই দুই বিন্দুর দূরত্ব রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার। প্রশ্ন বলছে এক্স অক্ষ থেকে এর দূরত্ব এবং এর থেকে এর দূরত্ব সমান।
তাহলে এক্স অক্ষ থেকে এর দূরত্ব হলো কে, আর এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কোনটা, এইটা। প্রশ্ন বলতে সমান। বাকি ক্যালকুলেশনটুকু নিজে নিজে করবা, না পারলে সলভ শিটটা দেখবা। যুগবিগ না পারলে তো কিছু করার নাই, সলভ শিট দেখবা। আর যুগবিগ যদি পারো নিজে নিজে করবা, না পারলে সলভ শিট, বুঝো না? তাহলে 2 নাম্বার অঙ্কগুলো শেষ হয়ে গেল। এখন খেয়াল করো, এই যে একটা বিন্দু x1 y1, এই যে একটা বিন্দু x2 y2, এই দুইটা বিন্দু তুমি মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করবা। দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, দুইটা বিন্দুর, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। মধ্যবিন্দুর স্থানাঙ্ক তুমি কেমনে বের করবা? ভুজ দুইটার যোগফল বাই 2, কুটি দুইটার যোগফল বাই 2। মধ্যবিন্দুর স্থানাঙ্ক তুমি কিভাবে করবা? ভুজ দুইটার যোগফল বাই 2, কুটি দুইটার যোগফল বাই 2। আমি জানি তুমি পারো, কিন্তু আমাকে বুঝাইতে হবে। মধ্যবিন্দুর স্থানাঙ্ক তুমি কেমনে বের করো? ভুজ দুইটার যোগফল বাই 2, কুটি দুইটার যোগফল বাই 2। ফাইন। এখন সবাই শীটের মধ্যে 3-এর 1 নাম্বার কোশ্চেনটা পড়ো। সবাই শীটের মধ্যে 3-এর 1 নাম্বার কোশ্চেনটা পড়ো। দেখো 3-এর 1 নাম্বার কোশ্চেনটা, একটা বিন্দু দেয়া আছে -3, 4, আরেকটা বিন্দু দেয়া আছে 7, 6। এদের মধ্যবিন্দু স্থানাঙ্ক তুমি বের করবা। কেমনে বের করবা? ভুজ দুইটার যোগফল বাই 2, কুটি দুইটার যোগফল বাই 2। তাহলে কত হয়ে গেল? 2, এখানে কত হয়ে গেল? 5। আশা করি তুমি বুঝতে পারছো। সবাই 3-এর 2 নাম্বার কোশ্চেনটা পড়ো তো। সবাই 3-এর 2, একটা বিন্দু xy দিলাম a, আর একটা বিন্দু আর cos থিটা আর sin থিটা। প্রশ্ন বলছে যে এদের মধ্যবিন্দু হলো মূল বিন্দু। প্রশ্ন বলছে মূল বিন্দুটি, প্রশ্ন ভালো করে পড়ো। প্রশ্ন বলছে মূল বিন্দুটি এই দুইটার মধ্যবিন্দু। তো যাই হোক, তুমি এক কাজ করো, তুমি AB এর মধ্যবিন্দু বের করো। AB এর মধ্যবিন্দুটা বের করো। তাহলে তুমি AB এর মধ্যবিন্দু কেমন বের করবা? ভুজ দুইটার যোগফল বাই 2, কুটি দুইটার যোগফল বাই 2। কিন্তু AB এর মধ্যবিন্দু দেয়া আছে। প্রশ্ন কিন্তু বলে দিচ্ছে যে AB এর মধ্যবিন্দু কোনটা? মূল বিন্দু। প্রশ্ন বলে দিচ্ছে AB এর মধ্যবিন্দু কোনটা? মূল বিন্দু। তার মানে খেয়াল করো, এইটা কি? এইটা হলো AB এর মধ্যবিন্দু, এইটাও কি? AB এর মধ্যবিন্দু। এইটা AB এর মধ্যবিন্দু, এইটাও AB এর মধ্যবিন্দু। তার মানে দুইটা বিন্দু একই। যখন দুইটা বিন্দু একই, তখন তাদের ভুজগুলা, ভুজ হলো এটা, এটা ভুজ হলো 0, ভুজগুলা সমান হবে এবং কুটিগুলাও সমান হবে। ভুজগুলা সমান হবে এবং কুটিগুলাও সমান হবে। যখন দুইটা বিন্দু একই, তখন তাদের ভুজগুলোও সমান হবে এবং কুটিগুলোও কি হবে? সমান হবে। তাহলে যদি আমরা আর গুণন করি, এক সমান কত হচ্ছে? -r cos থিটা। যদি বর্গ করো, x স্কয়ার কত হচ্ছে? r স্কয়ার cos স্কয়ার থিটা। যদি তুমি আর গুণন করো, y সমান কত? -r sin থিটা। যদি বর্গ করি, 2 নং সমীকরণ 1 যোগ 2 হতে x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে তুমি r স্কয়ার কমন নিতে পারো, cos স্কয়ার প্লাস sin স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত হচ্ছে? r স্কয়ার। এইটাই তোমাকে প্রমাণ করতে বলছে।
এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমি এ বি এর মধ্যবিন্দু বের করছি, কিন্তু এ বি এর মধ্যবিন্দু দেয় আছে, এইটা এ বি এর মধ্যবিন্দু, এটাও এ বি এর মধ্যবিন্দু। যেহেতু দুটো বিন্দু একই, তাই তাদের ভুজগুলা সমান এবং ত্রুটিগুলা সমান, বাকিটুকু যোগ বিয়োগ। তাহলে আমাদের 3 নাম্বার শেষ হয়ে গেল। এখন আমরা 4 নাম্বার শুরু করব। 4 নাম্বার শুরু করব। তো বাচ্চারা খেয়াল করো, এই যে একটা বিন্দু x1 y1, এই যে আরেকটা বিন্দু x2 y2। এখন এই বিবিন্দুটা এই সি বিন্দুটা এ বি কে বিভক্ত করছে, এই পাশে একটা ভাগ, এই পাশে আরেকটা ভাগ। আমার প্রশ্ন হলো যে কি অনুপাতে বিভক্ত করছে, আর তুমি এই অনুপাতটা বের করবা। তাহলে আবার খেয়াল করো, এই যে এ একটা বিন্দু x1 y1, বি একটা বিন্দু x2 y2, এই যে সি, এ থেকে এই সি এর অনুপাতটা হলো m1, আর বি থেকে সিটা হলো m2। আমি বললাম এই সি বিন্দুটার স্থানাঙ্ক বের করো, সি বিন্দুটার স্থানাঙ্ক বের করো। তাহলে এই সি বিন্দুটা কি এদের ভিতরে, তাহলে হবে অন্তর্বিভক্তি, তাহলে হবে অন্তর্বিভক্তি। আমি জানি তুমি অন্তর্বিভক্তি সূত্রটা জানো, তাও লিখছি। অন্তর্বিভক্তি, এই যে m1, এই m1 গুণ হবে কার সাথে, x2 সাথে। মানে এই যে m1 তার পাশে গুণ হবে না, তার বিপরীত পাশে গুণ হবে। m1 তার পাশে গুণ হবে না, গুণ হবে বিপরীত পাশে, যে m1 x2। অন্তর্বিভক্তি হলে প্লাস। এই যে m2 তার পাশে গুণ হবে না, গুণ হবে তার বিপরীত পাশে। তোমার প্রথম কাজ হলো x গুলা গুণ করা, তোমার প্রথম কাজ হলো x গুলা গুণ করা। এরপর তোমার কাজ হলো y গুলা গুণ করা, x গুলো গুণ করা শেষ, এখন y গুলা। এই যে m তার পাশে গুণ হবে না, এর পাশে গুণ হবে না, তার বিপরীত পাশে, m1 y2। এই যে তোমার m2, এই m2 কিন্তু তার পাশে গুণ হবে না, তার বিপরীত পাশে, m2 y1। অন্তর্বিভক্তি বললে প্লাস। আর এইটা তো তুমি সি বিন্দুটা বের করবা, সি বিন্দুটা কি এ বি এর ভিতরে না বাইরে? সি বিন্দুটা হলো এ বি এর বাইরে, এগুলো বহির্বিভক্তি হবে। বহির্বিভক্তি সেম কথা, অন্তর্বিভক্তির সময় প্লাস আর বহির্বিভক্তির সময় মাইনাস, মানে সেম লেখা। অন্তর্বিভক্তির সময় প্লাস আর বহির্বিভক্তির সময় মাইনাস। একটা এক্সাম্পল দেই, সবাই শিটের মধ্যে 4-এর 1 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। সবাই শিটের মধ্যে 4-এর 1 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। সবাই শিটের মধ্যে 4-এর 1 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। এখন এই 4-এর 1 নাম্বার বলছে, দেখো তোমাকে অন্তর্বিভক্তি বের করতে বলছে। 4-এর 1 নাম্বার তোমাকে অন্তর্বিভক্তি বের করতে বলছে এবং বহির্বিভক্তি বের করতে বলছে। তুমি প্রথম অন্তর্বিভক্তি করো। এই যে 3, প্রথম কাজ হলো x গুলা গুণ করা। এই যে 3 তার পাশে x এর সাথে গুণ হবে না, গুণ হবে কি তার বিপরীত পাশে, 21। অন্তর্বিভক্তি প্লাস। এই যে 2 তার পাশে গুণ হবে না, তার বিপরীত পাশে, -6। এই অনুপাতগুলার অন্তর্বিভক্তি যোগ। এই যে x গুলা গুণ করা শেষ, এই যে x, এখানে x গুলা গুণ করা শেষ, এখন y গুলা গুণ করবা। এই 3 তার পাশে গুণ হবে না, তার বিপরীত পাশে, অন্তর্বিভক্তি প্লাস। 2 4 দুগুণে 8, 3 + 2, তাহলে কত হয়ে গেল? 25 5, এর কত হলো 35 7। আবার যখন তুমি বহির্বিভক্তি বের করবা,
যখন তুমি বহির বিভক্তি বের করবা তখন প্রথমত এক্স গুলা গুণ, এই যে 3 তার পাশে গুণ হবে না এই পাশে 21, বহির বিভক্তি বললে -2 তার পাশে গুণ হবে তার বিপরীত পাশে 3 দুগুণে এই যে -6, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, বহির বিভক্তি তাই অনুপাতগুলো কি লিখবা মাইনাস। তাহলে এই এক্স গুণ শেষ, এখন তুমি ওয়াই গুলা গুণ করবা, এই যে 3 তার পাশেরটার সাথে গুণ হবে না বিপরীত পাশের সাথে 18, বহির বিভক্তি -4 দুগুণে 8, মাইনাস অন্তর্বিভক্তির সময় প্লাস আর বহির্বিভক্তির সময় কি মাইনাস। এখানে কত হচ্ছে 27, এখানে কত হচ্ছে 10। আশা করি তুমি বুঝতে পারছো। এখন আমরা এরকম আরো একটা অঙ্কে যাব। এখানে 21, 15, 3, সবাই 4-এর 2 নাম্বার কোশ্চেনটা পড়ো, 4-এর 2, সবাই শীটের মধ্যে 4-এর 2 নাম্বার কোশ্চেনটা পড়ো। চারের 2, দেখো 4-এর 2 বলছে 75 -2 -1, বলছে সম ত্রিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক, সম ত্রিখণ্ডক মানে সমান 3 ভাগ, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, সম ত্রিখণ্ডক সমান কয় ভাগ 3 ভাগ। তাহলে মনে যদি শোনো, যখন তুমি এই বিন্দুর স্থানাঙ্ক বের করবা, যখন তুমি এই বিন্দু স্থানাঙ্ক বের করবা, এই ধরো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, যখন তুমি এই বিন্দু স্থানাঙ্ক বের করবা তখন এই পাশে কয় ভাগ, এই পাশে 1 ভাগ, আর এই পাশে কয় ভাগ, 1 ভাগ 2 ভাগ, 1:2। যখন তুমি এই বিন্দুটা স্থানাঙ্ক বের করবা, যখন তুমি এই বিন্দুটা স্থানাঙ্ক বের করবা তো এই পাশে কয় ভাগ, এই পাশে 1 ভাগ 2 ভাগ, আর এই পাশে কয় ভাগ, 1 ভাগ। তার মানে সমত্রিখণ্ডক বিন্দু হওয়ার শর্ত কি, সমত্রিখণ্ডক বিন্দু হওয়ার শর্ত হলো 1:2 নতুবা 2:1। সমত্রিখণ্ডক বিন্দু হওয়ার শর্ত কি হয়, কত 1:2 নতুবা কি 2:1। শুনতে পাইছো আমার কথা? তার মানে তুই সমত্রিখণ্ডক বিন্দু হতে চাই, অনুপাত কি লাগবে 1:2 নতুবা কি লাগবে 2:1। তুমি কি বুঝতে পারছো? যখন তুমি এই বিন্দু স্থানাঙ্কটা বের করতেছো, এই পাশে কয় ভাগ, 1 ভাগ, আর এই পাশে কয় ভাগ, 2 ভাগ, 1:2। যখন তুমি এই বিন্দু স্থানাঙ্কটা বের করতেছো, এই পাশে কয় ভাগ, 2 ভাগ, আর এই পাশে কয় ভাগ, 1 ভাগ, 2:1। তাহলে তোমাকে মনে রাখতে হবে, তুমি জানোই তোমাকে কি মনে রাখতে হবে, যে সমত্রিখণ্ডক বিন্দু হওয়ার শর্ত কি 1:2 নতুবা কি 2:1। তার মানে তুমি যখন এই বিন্দু স্থানাঙ্ক বের করতেছো 1:2 দিয়ে করতেছো, 1:2 করে ফেলো। তাহলে এই যে 1 তার পাশে গুণ হবে না, গুণ হবে তার বিপরীত পাশে x এর সাথে, এই যে 2 তার পাশে গুণ হবে না, গুণ হবে তার বিপরীত পাশে, 7 দুগুণে 14, x গুলা গুণ করা শেষ। এই যে 1 তার পাশে y এর সাথে গুণ হবে না, বিপরীত পাশে y এর সাথে, যে 2 এই পাশে গুণ হবে তার বিপরীত পাশে, 5 দুগুণে 10, 1 + 2। তাহলে কত হয়ে গেল এখানে 12, 4, কত হয়ে গেল 9, 3। আবার যখন তুমি 2:1 দিয়ে করতেছো, 2:1, 2 তার পাশে গুণ হবে তার বিপরীত পাশে, -4। এই যে 1, এই 1 কি তার পাশে গুণ হবে তার বিপরীত পাশে, 7, 2 + 1। এই 2 এবং y গুলা গুণ, এই তার পাশে গুণ হবে না, বিপরীত পাশে, -2। এই 1 তার পাশে গুণ হবে তার বিপরীত পাশে, 5, 2 + 1। তাহলে কত হয়ে গেল 1, 1। শুনতে পাইছো? তাহলে বাচ্চারা মন যদি শোনো আমার কথা, এই তুমি 4-এর 1 নাম্বার আর 4-এর 2 নাম্বারের মধ্যে পার্থক্য হলো 4-এর 1 নাম্বারের মধ্যে অনুপাত দেয়া ছিল,
তুমি বিন্দুটা শুধু বের করছো। কিন্তু এই 4-এর 2 নাম্বারটার মধ্যে কি অনুপাত দেয়া নাই? অনুপাত দেয়া নাই। তুমি কি করবা? অনুপাত দেয়া নাই, কিন্তু তুমি অনুপাত জানো। কেন? কারণ প্রশ্নে বলতে সমত্রিখণ্ডক বিন্দু। প্রশ্নে কি বলছে? সমত্রিখণ্ডক বিন্দু। আর সমত্রিখণ্ডক বিন্দু হওয়ার শর্ত কি? সমত্রিখণ্ডক বিন্দু হওয়ার শর্ত হলো 1:2 আর 2:1। আমরা যখন 4-এর 2-এর মধ্যে অনুপাত দেয়া নাই, কিন্তু তুমি অনুপাত জানো। সমত্রিখণ্ডক বিন্দু বলছে একটা অনুপাত কত হবে? 1:2 আর কত হবে? 2:1। 1:2 এর জন্য তুমি একটা বিন্দু বের করবা, আর 2:1 এর জন্য আরেকটা বিন্দু বের করবা। আশা করি তুমি বুঝতে পারছো 4-এর 1 এবং 4-এর 2। সবাই শীটের মধ্যে 4-এর 3 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। 4-এর 3 নাম্বার কোয়েশ্চনটা খেয়াল করো। এই যে একটা বিন্দু 1 -3, আর একটা বিন্দু 6 7। প্রশ্ন বলছে যে তোমার প্রশ্ন বলছে যে 3-1 বিন্দুটি, 3-1 বিন্দুটি এটাকে কি অনুপাতে বিভক্ত করে? 3-1 বিন্দুটি সংযোগ রেখাকে কি অনুপাতে বিভক্ত করে? ফাইন। 4-এর 1 তুমি যে অঙ্কটা করছো ওইখানে অনুপাত দেয়া ছিল, তুমি বিন্দু বের করছো। এখন যে অঙ্কটা, এই অঙ্কটার মধ্যে বিন্দু দেয়া আছে, তুমি অনুপাত বের করবা। তুমি শুধু একটা কথা মনে রাখবা, যখন তোমাকে অনুপাত বের করতে বলবে, যখন তোমাকে অনুপাত বের করতে বলবে, তখন তুমি ধরে নিবা k:1 সবসময়। k:1 যখন তোমাকে অনুপাত বের করতে বলবে, যেমন তুমি 4-এর 1 করছো, অনুপাত দেওয়া ছিল, বিন্দু বের করছো, কিন্তু এই অঙ্কটার মধ্যে কি বিন্দু দেওয়া আছে, তুমি অনুপাত বের করবা। তোমাকে আমি কি বলছি? যখন তোমাকে অনুপাত বের করতে বলবে, তখন তুমি কি বলবা? k:1। ফাইন। তাহলে তুমি k:1 দিয়ে এই বিন্দুটা বের করো। কত করতেছো তুমি? 4-এর 3, তাই তো? তুমি বিন্দুটা বের করো। এই k দিয়ে গুণ করবা এই পাশে, কত? 6k। এই 1 গুণ হবে এই পাশে 1, k + 1। এই k গুণ হবে এই পাশে, গুণ হবে না এই পাশে 7কে, তুমি তো অন্তর্বিভক্তি পারোই। 1 গুণ হবে -3 এর সাথে, -3 k + 1। তাহলে তুমি কি করছো বলো তো? তুমি এই বিন্দুটা বের করছো, এই বিন্দুটা বের করছো, কিন্তু দাও তো এই বিন্দুটা দেয়াই আছে না। এই বিন্দুটা কত? 3-1। তুমি এই বিন্দুটা বের করছো, এই বিন্দু কোনটা? এইটা। আবার এই বিন্দু এইটা। তো আমার দুইটা বিন্দু একই। যখন দুইটা বিন্দু একই, তখন তাদের ভুজদ্বয় কি হবে? সমান। তখন তাদের ভুজদ্বয় কি হবে? সমান। এটার ভুজ এবং কুটিদ্বয় হবে কি? সমান। তার মানে দেখো, তুমি এই বিন্দুটা বের করছো, কিন্তু এই বিন্দুটা দেয়াই ছিল। তার মানে এই বিন্দুটা কি একই। যখন দুইটা বিন্দু একই, তখন তাদের ভুজদ্বয় কি হবে? সমান। আবার কুটিদ্বয় কি হবে? সমান। তাহলে তুমি কে এর মান বের করবা। কত আসছে? 2 3। তুমি কে এর মান এখান থেকে বের করো বা এখান থেকে বের করো, এক জায়গাতে বের করলেই হলো, একই মান আসবে। কে এর মান কত আসছে? 2:3। এখন তুমি অনুপাতটা কি বলছিলা? তুমি অনুপাতটাকে বলছিলা k:1। তাহলে তুমি কে এর মান কত পাইছো? 2/3। তাহলে কত হয়ে গেল? 2:3। তখন আমি তোমাকে এইটা বোঝাইতে বলছি, আমি তোমাকে এইটাই শুধু বলছি যে যখন তোমাকে অনুপাত বের করতে বলবে, তখন তুমি বলবা k:1। k:1 দিয়ে বিন্দুটা বের করবা। আবার এই বিন্দুটা দেয়াই আছে, এই বিন্দু আর এই বিন্দু একই, তখন তাদের ভুজদ্বয় সমান, কুটিদ্বয় কি সমান। তুমি যদি চাইতা যে এখান থেকে কে মান বের করবা, এই কি মান আসবে। এই কারণে দুই জায়গা থেকে বের করার প্রয়োজন নাই। দেখো 2/3 একই মান আসবে। এই কারণে দুই জায়গাতে বের করার দরকার নাই, যে কোনো হয় ভুজ থেকে তোমাকে কুটি দিয়ে এক জায়গাতে বের করলেই হলো, একই মান আসবে। তাহলে যখনই তোমাকে অনুপাত বের করতে বলবে, যখনই তোমাকে অনুপাত বের করতে বলবে, তখন তুমি কি বলবা? k:1, k:1। তাহলে আমি আরেকটা অঙ্ক করি, তুমি খেয়াল করো। সবাই শীটের মধ্যে 4-এর 4 নাম্বার কোশ্চেনটা বের করো। সবাই শীটের মধ্যে 4-এর 4 নাম্বার কোশ্চেনটা পড়ো। 4-এর 4 নাম্বার কোশ্চেনটা পড়ো। দেখো,
এখানে একটা বিন্দুতে আছে 2 - 4, 2 - 4, একটা বিন্দুতে আছে 2 - 4, আরেকটা বিন্দুতে আছে -3 6, x অক্ষ y অক্ষ। কারণ প্রশ্নে বলছে যে x অক্ষ, তো এই যে x অক্ষটা এই রেখাটাকে বিভক্ত করছে না, এই পাশে একটা ভাগ, এই পাশে কি আরেকটা ভাগ। প্রশ্ন হলো x অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করছে, কি অনুপাতে। তার মানে তুমি যখন তোমাকে অনুপাত বের করতে বলবে তুমি বলবা k:1। খেয়াল করো, -3 6 সরি 2 - 4 একটা বিন্দু, একটা বিন্দু কত -3 6। আমি তোমাকে বলছি যখনই তোমাকে অনুপাত বের করতে বলবে তুমি বলবা ধরি k:1 অনুপাতে বিভক্ত করে, k: কত 1। তাহলে তুমি বিন্দুটা বের করবা কত -3 + 2 k + 1, 6k - 4 k + 1। ঠিক আছে, তার মানে তুমি কি করছো, এই বিন্দুটা বের করছো। এখন খেয়াল করো, এই বিন্দুটা প্রশ্ন হলো বিন্দুটি x অক্ষের উপর হলে, তো বিন্দুটা কি x অক্ষের উপর না, বিন্দুটা x অক্ষের উপর হলে, অর্থাৎ কোনো বিন্দু যদি x অক্ষের উপর হয় তাহলে তার কোটি কত হয় 0। কোনো বিন্দু x অক্ষের উপর হলে তার কোটি কত হয় 0। তাহলে এটা কোটি 6k - 4 / k + 1 = 0। তাহলে 6k - 4 = 0, বা 6k = 4, বা k = কত 4/6 2/3। তারপর তুমি কি বলতে পারো, সুতরাং x অক্ষ AB কে তুমি কি বলছিলা k:1, k এর মান কত পাইছো 2/3, 2:3 অনুপাতে বিভক্ত করবে। আবার প্রশ্ন বলছে y অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে, y অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে। বাচ্চারা এখন যদি এই যে তুমি y অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে, y অক্ষ কি অনুপাতে, মানে অনুপাত বের করতে বলছে, অনুপাত বলে তুমি কি বলবা k:1, k:1 দিয়ে তুমি বিন্দুটা বের করবা। কারণ এই বিন্দুটা যদি খেয়াল করো, বিন্দুটা যদি y অক্ষের উপর হয়, বিন্দুটি y অক্ষের উপর হলে, বাচ্চারা কোনো বিন্দু y অক্ষের উপর হলে ভুজ কি হয় 0। কোনো বিন্দু y অক্ষের উপর হলে ভুজ কি হয় 0। তাহলে এই বিন্দুটার ভুজ কোনটা, যে এটা -3k + 2 k + 1 = কত 0। যদি তুমি আর গুণন করো k কত হচ্ছে 2/3। তার মানে তুমি কি বলতে পারো যে y অক্ষ AB কে k:1, বা k এর মান কত পাইছো 2/3। তার মানে 2:3 অনুপাতে বিভক্ত করবে, 2:3 অনুপাতে বিভক্ত করবে। তুমি একটা সহজ কথা, যখন তোমাকে অনুপাত বের করতে বলবে তখন তুমি কি বলবা k:1, কি বলবা k:1, k:1 তুমি বিন্দুটা বের করবা। যদি প্রশ্নে বিন্দু দেয়াই থাকে, মনে করো প্রশ্নে বিন্দু দেয়া আছে 5 6, তাহলে এটার ভুজ আর এটার ভুজ সমান, k এর মান পাই যাবা পরে অনুপাত, অথবা কোটি সমান কোটি, k এর মান পাই যাবে অনুপাত। কিন্তু এই অঙ্কটার মধ্যে বলছে x অক্ষ, বিন্দুটি কোথায় x অক্ষ। তাহলে যদি বিন্দুটা x অক্ষের উপর হয়, যদি বিন্দুটা কি হয় x অক্ষের উপর হয়, তাহলে কোটি কত হবে 0, অনুপাত হয়ে গেল। আর যদি বিন্দুটা y অক্ষের উপর হয় তাহলে ভূত 0 কত, অনুপাত হয়ে গেল। তো আমার তুমি শুধু একটা কথা মনে রাখতেছো, যখন তোমাকে অনুপাত বের করতে বলবে তখন তুমি কি বলবা যে k:1 অনুপাতে বিভক্ত করে, k:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমাদের 4 নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল।
সবাই শীটের মধ্যে 5-এর 1 নম্বর কোশ্চেনটা পড়ো। 5-এর 1, সবাই শীটের মধ্যে 5-এর 1 নম্বর কোশ্চেনটা পড়ো। একটা রম্বসের রম্বস এর এ বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। প্রশ্নে বলছে এই ডি বিন্দুর স্থানাঙ্ক কত। প্রশ্নে এ বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, বি দেয়া আছে, সি দেয়া আছে, বলছে ডি বিন্দুর স্থানাঙ্ক কত। তুমি এসি কর্ণের মধ্যবিন্দু বের করবা। এসি কর্ণের মধ্যবিন্দু, তুমি মধ্যবিন্দু বের করতে পারো। ভুজ এ এর ভুজ -2, সি এর ভুজ 5, ভুজ দুইটার যোগফল বাই 2, কুটি দুইটার যোগফল বাই 2, 3/2, 5/2, ভুজ দুইটার যোগফল বাই 2, কুটি দুইটার যোগফল বাই 2। তুমি এই বিডি করণের মধ্যবিন্দু বের করবো। বিডি করণের মধ্যবিন্দু, ভুজ দুইটার যোগফল বাই 2, কুটি দুইটার যোগফল বাই 2। তুমি এসি করণের মধ্যবিন্দু বের করছো, বিডি করণের মধ্যবিন্দু বের করছো। এখন তোমরা জানো যে যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কাজেই তাদের মধ্যবিন্দু একই হবে। আচ্ছা খেয়াল করো, এই যে এই কর্ণটা, খেয়াল করো এই কর্ণটা এটাকে সমদ্বিখণ্ডিত করছে, আবার এই কর্ণটা এইটাকে সমদ্বিখণ্ডিত করছে। তার মানে এইটার মধ্যবিন্দু এইটা, আবার এইটা ও মধ্যবিন্দু কোনটা এইটা। তার মানে এই বিন্দুটা কি, এই বিন্দুর এই বিন্দু, এই বিন্দুর এই বিন্দু, তার মানে দুইটা বিন্দু একই, দুইটা বিন্দু একই। আর যখনই দুইটা বিন্দু একই, তখন তাদের ভুজদ্বয় সমান এবং কুটিদ্বয় সমান। ভুজদ্বয় সমান এবং কুটিদ্বয় সমান। দেখো এই বিন্দুটা, এই বিন্দুটা এইটা, এইটা, আবার এই বিন্দুটাই এইটা, তখন দুইটা বিন্দু একই। আর যখন দুইটা বিন্দু একই, তখন তাদের ভুজদ্বয় সমান, কুটিদ্বয় সমান। তাহলে 2 এবং 2 কাটা, 1 সমান কত হয়ে গেছে 2, 2 এবং 2 কাটা, এখানে y সমান কত হয়ে গেছে 2। তার মানে ডি বিন্দু কত হয়ে গেছে 2, 2। কারণ যদি রম্বস না হয়ে আয়তক্ষেত্র হইতো তখন তুমি একই কথা বলতা, তখন বলতা যেহেতু আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কাজেই মধ্যবিন্দু একই। যদি বর্গক্ষেত্র হইতো তুমি একই কথা বলতা, যেহেতু বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, একই। তারপরে মোট কথা কি, তুমি মধ্যবিন্দু বের করতেছো, কি বের করতেছো, মধ্যবিন্দু বের করতেছো। আর যেহেতু বিন্দু দুটো একই, তাই তাদের ভুজদ্বয় সমান এবং কুটিদ্বয় সমান। বাচ্চারা 5-এর 2 নাম্বার যে অঙ্কটা আছে, এটা তোমাদের বাড়ির কাজ দিলাম, না পারলে শিট দেখবা, শিটে সলভ শিট দিয়ে দিছি, সলভ শিট দেখবা। 5-এর 2 নাম্বারটা তোমাদের বাড়ির কাজ দিয়ে দিলাম। একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। আমি বললাম এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত, ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, আমি বললাম ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত।
ভরকেন্দ্রের স্থানাঙ্ক তুমি কেন বের করবা? ভুজ তিনটার যোগফল বাই 3, কোটি তিনটার যোগফল বাই 3। তাহলে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, আমি বললাম ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত? ভুজ তিনটার যোগফল বাই 3, কোটি তিনটার যোগফল বাই 3। আমি যদি বলতাম এরকম যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, যদি বলতাম যে আর ভর কেন্দ্র কত, আমি জানি তুমি পারতা। তুমি ভর কেন্দ্র কিভাবে বের করতা? ভুজ, এই যে ভুজ তিনটার যোগফল বাই 3, কোটি তিনটার যোগফল বাই 3। এটা কত হয়ে গেছে 2, এটা কত হয়ে গেছে 3। তাহলে তুমি ভর কেন্দ্র স্থানাঙ্ক কেমনে বের করো? ভুজ তিনটার যোগফল বাই 3, কোটি তিনটার যোগফল বাই 3। ফাইন। এখন সবাই শীটের মধ্যে 6-এর 1 নাম্বার কোয়েশ্চেনটা পড়বা। সবাই শীটের মধ্যে 6-এর 1 নাম্বার কোয়েশ্চেনটা পড়বা। শীটের মধ্যে 6-এর 1। এখন তুমি দেখো একটা ত্রিভুজ, এর দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে, বলছে তৃতীয় শীর্ষবিন্দু কত? একটা ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু কত? তাহলে তুমি এর ভর কেন্দ্র বের করো। ভর কেন্দ্র তুমি কেমনে বের করবা? ভুজ তিনটার যোগফল বাই 3, কোটি তিনটার যোগফল বাই 3। ভুজ তিনটার যোগফল বাই 3, কোটি তিনটার যোগফল বাই 3। কিন্তু দেখো প্রশ্নের মধ্যে ভর কেন্দ্র দেয়াই আছে। তুমি প্রশ্নের মধ্যে ভর কেন্দ্র দেয়াই আছে কত? 6-4। তাহলে বাচ্চারা দেখো তো, এইটা কি? এই ত্রিভুজের ভর কেন্দ্র। এইটাও কি? এই ত্রিভুজের ভর কেন্দ্র। তার মানে দুইটাই এই ত্রিভুজের ভর কেন্দ্র, তার মানে দুইটা বিন্দু একই। আর যখন দুইটা বিন্দু একই, তখন তাদের ভুজগুলা সমান এবং কোটিগুলা সমান। ভুজগুলা সমান এবং কোটিগুলা সমান। তাহলে এখানে x সমান কত হচ্ছে 18 আর 10, y কত হচ্ছে 12, 4। তার মানে তৃতীয় শীর্ষবিন্দু কত হচ্ছে 10, 4। আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো। তাহলে একটা ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু কত? প্রশ্নে ভর কেন্দ্র দেওয়া আছে, তুমি ভর কেন্দ্র বের করছো। এইটাও এই ত্রিভুজের ভর কেন্দ্র, এইটাও এই ত্রিভুজের ভর কেন্দ্র। দুইটাই ভর কেন্দ্র, সুতরাং তাদের যেহেতু বিন্দু দুটো একই, তাই তাদের ভুজগুলা সমান এবং কোটিগুলা সমান। অঙ্কটা বুঝতে পারছো আমি আশা করি। তো বাচ্চারা সবাই শীটের মধ্যে 6-এর 2 নাম্বার কোশ্চেনটা পড়ো। 6-এর 2, 6-এর 2। দেখো তিনটা বিন্দুতে আছে, a(t1 স্কয়ার, 2a(t1), a(t2 স্কয়ার, 2a(t2), a(t3 স্কয়ার, 2a(t3). তুমি ভর কেন্দ্র বের করবা। ফাইন। ভুজ তিনটার যোগফল বাই 3, কোটি তিনটার যোগফল বাই 3 তুমি ভর কেন্দ্র বের করছো। প্রশ্নে বলছে ভর কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। প্রশ্ন বলছে ভর কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। যেহেতু ভর কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, সুতরাং কোন বিন্দু x অক্ষের উপর অবস্থিত হলে এর কোটি কত হবে? 0। যেহেতু ভর কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, সুতরাং কোটি কত হবে? 0। তাহলে কোটি কোনটা? এই যে এটা
2a T1 2a T2 2a T3। যেহেতু ভরকেন্দ্র ওয়াই এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে কোটি কত হবে? শূন্য। কোটি শূন্য কোটি, এটা 2a কমন নিলাম। তাহলে এখান থেকে T1 প্লাস T2 প্লাস T3 এগুলো কত? 0 3 0 3 বাদ 2a বাদ। এটাই প্রমাণ করতে বলছে। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। বাচ্চারা সবাই 7-এর 1 নাম্বার কোয়েশ্চেনটা সেটার মধ্যে পড়ো। 7-এর 1 দেখো, প্রশ্নের মধ্যে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তোমাকে বলছে মূল নিয়মে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। মূল নিয়মে, হ্যাঁ, খেয়াল করো। এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, মূল বিন্দু, এই ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল বের করতে বলছে। ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। ফাইন। এখন তুমি এ থেকে এক্স অক্ষের উপর এল, বি থেকে এক্স অক্ষের উপর বিএম লম্ব অঙ্কন করলা। এখন খেয়াল করো, তুমি ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল বের করবা। এখন লেখলা ত্রিভুজ ও বি এম। সবাই হোয়াইট বোর্ডের চিত্রটা খেয়াল করো। ও বি এম কোনটা? এই যে ও বি এম, এইটা ও বি এম। আরেকটা ট্রাপিজিয়াম অঙ্কন করো। ট্রাপিজিয়াম, এই ত্রিভুজ আর এটা কি? ট্রাপিজিয়াম। এটা যোগ করলা। ট্রাপিজিয়াম এ বি এম এল। এইটা আর এটা যখন যোগ করছো, এইটা এবং এটা কি করছো? যোগ করছো। যখন তুমি এটা যোগ করছো, তোমার সবটা হয়ে গেছে। সবটা না? তার মধ্যে থেকে তুমি এতটুকু বিয়োগ করে দিবা। ত্রিভুজ, এই ত্রিভুজ কোনটা? ও এল। তাহলে দাও তো, এই সবটা থেকে তুমি এটা বিয়োগ করে দিছো। যখন বিয়োগ করে দিছো, ক্লাসে কোনটা? ও এ বি। আমি জানি কিছুই বুঝো নাই। খেয়াল করো, ও বি এম এর সাথে তুমি যোগ করছো কোনটা? এই ট্রাপিজিয়ামটা এ বি এম এল। তখন এই দুটো যখন যোগ করছো, তুমি সবটা হয়ে গেছে। সবটা থেকে তুমি এই যে ত্রিভুজটা কি করছো? বিয়োগ করে দিছো। বিয়োগ করে তো বাদ এত যদি বাদ যায়, থাকলো কোনটা? ও এ বি। তার মানে এই দুটোর যোগফল থেকে যদি আমরা এটা বাদ দিই, থাকবে কোনটা? ও এ বি। আর এই ক্ষেত্রফলটা আমরা বের করবো। ফাইন। এখন ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ভূমি ইন্টু উচ্চতা। চিত্র খেয়াল করতো, ও বি এম এর ভূমি কোনটা? ও এম। উচ্চতা কোনটা? বি এম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ সমান্তরাল বাহুদের যোগফল। তাহলে এই যে এ বি এল এম যে সামান্তরিকটা, সমান্তরাল বাহু কোনটা? বি এম আর এল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব এম এল। দেখো এই যে ট্রাপিজিয়ামটা এই সমান্তরাল বাহু কোনটা? এইটা সমান্তরাল, এই দুটো সমান্তরাল বাহু দুটার যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। এই দুটো বাহুর মধ্যবর্তী দূরত্ব কত? এম এল। আবার ত্রিভুজ ও এল এর ক্ষেত্রফল কি? হাফ ভূমি কোনটা? ও এ এল ভূমি কোনটা? ও এল। উচ্চতা এল। ফাইন। এখন
হাফ ও এম ইন্টু বিএম। মূল নিয়মে প্রমাণ করতে বলছে, এই কারণে সূত্র হাফ ভূমি ইন্টু উচ্চতা এইভাবে করতেছি। যদি মূল নিয়ম না বলতো আমরা কিন্তু এইভাবে করতাম না। যেহেতু প্রশ্ন বলছে মূল নিয়মে দেখাও, তো এটা মূল নিয়মে করছে। এই যে এম এল, চিত্র খেয়াল করো তো, এই যে তোমার এম এল, তুমি ইচ্ছে করে লিখতে পারো না ও এল মাইনাস ও এম সমান এম এল। যত এই যে ও এল থেকে ও এম বাদ থাকলো কোনটা, এম এল। তো আমরা এই এম এল এর লিখতে পারি ও এল মাইনাস ও এল। এখন বাচ্চারা আমি তোমাকে যদি বলি তুমি একটা গ্রাফের মধ্যে 2, 3 বিন্দুটা বসাও, তুমি কেমনে বসাবা? এইদিকে কত যাবা 2, আর এদিকে কত যাবা 3, বিন্দুটা কত 2, 3। তারপর তুমি খেয়াল করে দাও তো, এই যে এই বিন্দুটা কত x1 y1, এই বিন্দুটা হলো x1 y1। যেহেতু x1 y1, এতটুকু কত x1, এতটুকু কত y1। এই বিন্দুটা কত x1 y1, তার মানে এতটুকু কত x1, এতটুকু কত y1। আচ্ছা, আবার খেয়াল করতো এই বিন্দুটা কত x2 y2, যেহেতু এই বিন্দুটা x2 y2, তাহলে এতটুকু কত x2, আর এতটুকু কত y2। তাহলে যদি তুমি এখানে বসাও ও এম সমান কত x2, বিএম সমান কত y2, বিএম y2 এল y1, ও এল x1 ও এম x2, ও এল x1 এল y1, হাফ x2 y2। এখন যদি গুণ করে দাও কত হচ্ছে x1 y2 মাইনাস x2 y2, x1 y1 মাইনাস x2 y1, x1 y1। এখন যদি হাফ কমন নেও x2 y2 প্লাস x1, সবগুলোর মধ্যে তো হাফ আছে, তাই আমি হাফ কমন নিলাম। এখন যদি আমি দেখো খেয়াল করে দাও তো, এই যে তোমার x2 y2 আর x2 y2 কাটা, এই যে x1 y1 কাটা, তাহলে থাকলো কত x1 y2 মাইনাস x2 y1। তাহলে ত্রিভুজ ও এবি, ক্ষেত্রফল তুমি কত পাইছো হাফ, ক্ষেত্রফল তো নেগেটিভ হয় না, তাই পরম মান, ক্ষেত্রফল নেগেটিভ হয় না, তাই আমি কি দিলাম পরম মান, এত বর্গ একক। তো এই অঙ্কটা বলছে মূল নিয়মে করো, মূল নিয়মে, এর জন্য তুমি এইভাবে করছো। কারণ যদি মূল নিয়মে না বলে তাহলে তুমি এইচএসসিতে যাবে কিভাবে করছো, নির্ণয় করে করছো, নির্ণয় করে করবা। যেহেতু মূল নিয়মে বলছে এই কারণে মূল নিয়মে দেখাইতে হবে। লিখিত পরীক্ষা তো আসতেই পারে মূল নিয়মে দেখাও, তো অন্তত তুমি নির্ণয় করে করলে কিন্তু হবে না, এই মূল নিয়মই দেখাইতে হবে। তো বাচ্চারা সবাই 7-এর 2 নম্বর কোশ্চেনটা পড়ো। 7-এর 2, সবাই শীটের মধ্যে প্রশ্নটা পড়ো। দেখো 7-এর 2 নাম্বার, একটা বিন্দু দেওয়া আছে xy 2 -4 -3 3। প্রশ্ন বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল 9, ত্রিভুজটার ক্ষেত্রফল কত 9। তাহলে তুমি আগে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফল তুমি কেমনে বের করে, এখানে তোর মূল নিয়মে বলছে না, তো তুমি যেমনি করে বের করবা নির্ণয় করে যে এক্স ওয়াই সূত্রের 1, তোমার অবশ্যই মনে আছে কারণ তোমরা ইন্টারমিডিয়েট ভাবে পড়ছো। -4 1 -3 3 1।
তাহলে হাফ, যদি এই এক্স নাও সারি কলাম কাটা, -4 -3, ওয়াই নাও কত হচ্ছে 2 + 3, যদি এই 1 নাও কত হচ্ছে 6 12, -7x -5y -6। প্রশ্ন মতে এই ক্ষেত্রফলটা ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল কত দেওয়া আছে 9, কত পাইছো তুমি হাফ -7x -5y -6 9, তাহলে -7x -5y -7x -5y 7x + 5y + 24 = 0। আশা করি তুমি এটা বুঝতে পারছো। বাচ্চারা সবাই 7-এর 3 নম্বর কোশ্চেনটা পড়ো তো। 7-এর 3, সবাই 7-এর 3 নম্বর কোশ্চেনটা, সবাই শিটের মধ্যে 7-এর 3 নম্বর কোশ্চেনটা পড়ো। সাতের 3, দেখো এখানে একটা বিন্দু দেওয়া আছে t + 1 1, 2t + 1 3, আরেকটা বিন্দু দেওয়া আছে 2t + 2 2t। প্রশ্ন বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো। তুমি প্রথমে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো। হাফ t + 1 1 সূত্রের 1, 2t + 1 3 সূত্রের 1, আটা কত 2t + 2 2t, হাফ t + 1 নেও কত হচ্ছে 3 - 2t, 1 নিলে কত হচ্ছে 2t + 1 -2t -2, এই 1 নিলে কি হচ্ছে 4t² + 2t -60 -6। তো ক্যালকুলেশন তোমরা পারো, কত হয় 3t - 2t² + 3 - 2t, -1 -1 প্লাস 4t² -4t -6, কত হচ্ছে এখানে হাফ 2t² -3t -2। ক্ষেত্রফল এখানে শেষ। আবার প্রশ্ন যদি পড়ো তো প্রশ্ন কিন্তু আরো বলছে, আরো কি বলছে যে দেখাও যে t = 2 এবং t = -1/2 হলে বিন্দুগুলো সমরেখা। বাচ্চারা বিন্দুগুলি সমরেখ বা একই সরল রেখায় অবস্থিত হলে, বিন্দুগুলি সমরেখ বা একই সরল রেখায় অবস্থিত হলে ত্রিভুজটার ক্ষেত্রফল 0 হবে। বাচ্চারা 3টা বিন্দু যদি সমরেখা হয় বা 3টা বিন্দু যদি একই সরল রেখা অবস্থিত হয় তাহলে কি ত্রিভুজ উৎপন্ন হবে? কখনোই তো না। এই যে একটা এই যে 3টা বিন্দু এখানে একই সরল রেখা, তাহলে তো ক্ষেত্রফল উৎপন্ন হবে না। এই কারণে 3টা বিন্দু সমরেখ বা একই সরল রেখায় অবস্থিত হলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে 0। তাহলে তুমি ত্রিভুজটার ক্ষেত্রফল কত পাইছো হাফ 2t² -3t -2 = 0, 2t² -3t -2, হাফটা বাদ দিয়ে দিলাম যদি 0, কত হচ্ছে 2t² -2t
2 দুগুণে 4 মাইনাস 2t প্লাস টি। তাহলে তুমি যদি এখন 2t কমন নেও, কথা হচ্ছে t মাইনাস 2। তুমি যদি 1 নেও t মাইনাস 2, তাহলে কথা হচ্ছে t মাইনাস 2 3t প্লাস 1 ইকুয়াল 0। তাহলে হয় t মাইনাস 2 ইকুয়াল 0 অথবা 2t প্লাস 1 ইকুয়াল 0। কত হচ্ছে t ইকুয়াল 2, এখানে কত হচ্ছে t ইকুয়াল মাইনাস হাফ। তার মানে t ইকুয়াল 2 এবং t ইকুয়াল মাইনাস হাফ হলে বিন্দুগুলো কি হবে? সমরেখ হবে। তার মানে বিন্দুগুলো সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত হলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? 0। বিন্দুগুলি সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 0। তাহলে আমরা 7-এর 1 নম্বর অঙ্কটা করছিলাম, প্রশ্নের মধ্যে বলছিল মূল নিয়মে, তাই আমরা মূল নিয়মে করছিলাম যে চিত্র এঁকে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, মূল নিয়মে। আর এইগুলো তো মূল নিয়মে বলে না, এইগুলো কিভাবে করবা? নির্ণয় দিয়ে করবা। আশা করি তুমি 7-এর অঙ্কগুলো বুঝে ফেলছো। তো বাচ্চারা 8 নাম্বার কোয়েশ্চেন পড়ো, সবাই 8-এর 1 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। 8-এর 1 8-এর 1 নাম্বার কোয়েশ্চেনটা সবাই পড়ো। দেখো প্রশ্নের মধ্যে সঞ্চার পথ লেখা আছে। প্রশ্নের মধ্যে কি লেখা আছে? সঞ্চার পথ। প্রশ্ন পড়ছো? সঞ্চার পথের সমীকরণ 5। এখন তোমাকে বলি 8-এর সবগুলো অঙ্ক এগুলো সঞ্চার পথের অঙ্ক। সঞ্চার পথ মনোযোগ শুনো, সঞ্চার পথ মানে হলো চলার পথ। সঞ্চার পথ মানে হলো চলার পথ, মানে একটা সরল রেখা কোন পথে যাবে, একটা বৃত্ত কোন পথে যাবে। সঞ্চার পথ মানে হলো চলার পথ। তাহলে যে কোনো অঙ্কের মধ্যে যে কোনো অঙ্ক, সে সরল রেখা হোক, বৃত্ত হোক, কৌণিক হোক বা ফিজিক্সের যে কোনো অঙ্ক হোক, যে কোনো অঙ্কের মধ্যে তুমি যদি সঞ্চার পথ লেখা পাও তাহলে তোমাকে বিন্দু ধরতে হবে XY। কি বললাম? যে কোনো অঙ্কের মধ্যে তুমি সঞ্চার পথ লেখা পাও একটা বিন্দু কি ধরবা? XY। এটাকে বলা হয় চলমান বিন্দু। কি বলা হয়? চলমান বিন্দু। তাহলে আমরা কি বললাম? যে কোনো অঙ্কের মধ্যে যদি আমরা সঞ্চার পথ লেখা পাই এটা বিন্দু কি ধরবো? XY। শুনতে পাইছো? এটা তোমার প্রথম কাজ। তাহলে যে কোনো অঙ্কের মধ্যে যদি আমরা সঞ্চার পথ লেখা পাই আমরা একটা বিন্দু কি ধরবো? XY। এরপর কি করতে হবে, কি চাইছে পরের বিষয়। সঞ্চার পথ লেখা পাইছো মানে তুমি একটা বিন্দু কি ধরবা? XY। আচ্ছা, এখন তোমার আজকে প্রথম দিকে একটা ছোট লিখছিলাম এরকম, তোমার আমার একটু স্মরণ করাই নেই, কারণ এই ছোট লাগবে আমার, একটু পরে লিখি। সবাই 8-এর 1 নম্বর কোশ্চেনটা পড়ো। 8-এর 1 নম্বরটা, 8-এর 1 নম্বর কোশ্চেনটা পড়ছো? ফাইন। প্রশ্নের মধ্যে একটা সঞ্চার পথ লেখা আছে, তাহলে তুমি একটা বিন্দু ধরবা, চলমান বিন্দু XY। নাম দিলে এটার P, নাম দিলে কি দিলাম? P। তাহলে সঞ্চার পথ লেখা পাইলে একটা বিন্দু কি ধরবা? XY। ফাইন। প্রশ্নের মধ্যে একটা বিন্দু দেওয়া আছে 20 আর একটা বিন্দু দেওয়া আছে -40। প্রশ্নে বলছে যে সমদূরবর্তী। সমদূরবর্তী মানে কি? দূরত্ব সমান। তার মানে P থেকে এই A এর দূরত্ব আর এই P থেকে B এর দূরত্ব কি হবে? সমান। বাচ্চারা প্রশ্ন বলছে সমদূরবর্তী। যেহেতু বলছে সমদূরবর্তী তার মানে কি P থেকে A এর দূরত্ব আর P থেকে B এর দূরত্ব কি হবে? সমান হবে। আর তুমি তো দুই বিন্দু দূরত্ব বের করতে পারো। দুই বিন্দু দূরত্ব তুমি কেমনে বের করো? P A মানে কি P আর A এর দূরত্ব ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। PB P আর B এর দূরত্ব ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। এখন বাকি ক্যালকুলেশনটুকু নিজে নিজে করবা অথবা শীটের সাহায্য নেবা। 8-এর 2 নম্বর কোশ্চেনটা পড়ো। বাচ্চারা 8-এর 2, 8-এর 2 নম্বর কোশ্চেনটা পড়ো। দেখো এখানেও প্রশ্নে বলছে সঞ্চার পথ। সঞ্চার পথ বললেই একটা বিন্দু কি ধরবা? XY। চলমান বিন্দু কি ধরবা? XY। নাম দিলাম P। কারণ প্রশ্নের মধ্যে এ একটা বিন্দু দেওয়া আছে,
2 3, বি একটা বিন্দু দেওয়া আছে -1 4, তাই তো। প্রশ্ন বলছে পি এ অনুপাত পিবি 2:3, তার মানে কি পি এ বাই পিবি 2/3। পি এ মানে কি, পি এবং এ বিন্দু দূরত্ব, তুমি দুই বিন্দু দূরত্ব বের করতে পারো। ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। পিবি, পি আর বি বিন্দু দূরত্ব তুমি বের করতে পারো। ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার 2/3। বাকি টু ক্যালকুলেশন নিজে নিজে। সবাই 8-এর 3 নাম্বার কোশ্চেনটা পড়ো। 8-এর 3 নাম্বার কোশ্চেনটা পড়ো। এখন তোমাকে স্মরণ করেনি, আজকে ক্লাসের প্রথম দিকে পড়াইছিলাম যে একটা বিন্দু এক্স ওয়াই, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তো মনে আছে কিনা? এক্স অক্ষ হতে বিন্দুটির লম্ব দূরত্ব ওয়াই, আর ওয়াই অক্ষ হতে বিন্দুটির লম্ব দূরত্ব এক্স। এক্স অক্ষ দূরত্ব কি ওয়াই, আর ওয়াই অক্ষ হতে দূরত্ব কি এক্স। এক্স অক্ষ হতে দূরত্ব কি ওয়াই, আর ওয়াই অক্ষ হতে দূরত্ব কি এক্স। আজকে ক্লাসে প্রথমে কিন্তু বুঝাই দিয়েছিলাম। হ্যাঁ, এখন লাগবে আমার 8-এর 3 নাম্বার কোশ্চেনটা তুমি দেখো। এই অঙ্কের মধ্যে প্রশ্ন বলছে সঞ্চার পথ। সঞ্চার পথ বলতে তুমি একটা বিন্দু কি ধরবা এক্স ওয়াই। সঞ্চার পথ বললে একটা বিন্দু কি ধরবা এক্স ওয়াই, ফাইন। কারণ প্রশ্নের মধ্যে একটা বিন্দু দেওয়া আছে 2 0, আরটা দেওয়া আছে x=0 রেখা। বাচ্চারা x=0 যে কথা, আর ওয়াই অক্ষতে এক কথাই ওয়াই অক্ষ। তোমার তো অবশ্যই মনে আছে যে এক্স অক্ষের, খেয়াল করো, এক্স অক্ষের সমীকরণ y=0 আর ওয়াই অক্ষের সমীকরণ x=0। তার যেহেতু এখানে x=0 লেখছে, x=0 যে কথা আর ওয়াই অক্ষ এক কথায়। কেন? কারণ কি ওয়াই অক্ষের সমীকরণটাই কি x=0, তার মানে x=0 যে কথা আর ওয়াই অক্ষ একই কথা, ফাইন। এখন এই দুই বিন্দু দূরত্ব আমরা বের করলাম। ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। এখন বাচ্চারা ওয়াই অক্ষ হতে, খেয়াল করতো, x=0 যে কথা ওয়াই অক্ষ এক কথাই, x=0 যে কথা আর ওয়াই অক্ষ এক কথাই, তাহলে ওয়াই অক্ষ হতে এর দূরত্ব তুমি জানো যে উল্টা, এক্স অক্ষ হতে দূরত্ব হলো ওয়াই আর ওয়াই অক্ষ হতে দূরত্ব কি এক্স, তো ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত এক্স। কারণ প্রশ্নে কয় গুণ বলছে দেখো তো, প্রশ্ন পড়ো। তো প্রশ্নে কয় গুণ বলছে? 3 গুণ। এই যে 3 গুণ। তাহলে খেয়াল করো, প্রশ্নে বলছে এই যে 20 থেকে এর দূরত্ব, 20 থেকে এর দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্বের কয় গুণ? 3 গুণ। 20 থেকে দূরত্বটা ওয়াই অক্ষ থেকে দূরত্বের কয় গুণ? 3 গুণ। এখন তুমি উভয় থেকে বর্গ করো, তাহলে আনসার। আমি জানি এটা অনেকেই বুঝছো না, অনেকেই বুঝতে পারো নাই। কিন্তু যারা বুঝতে পারো না উদ্বিগ্ন হয়েও না, তুমি 8-এর 4 নাম্বার কোশ্চেনটা পড়ো, তাহলে ক্লিয়ার হয়ে যাবা। 8-এর 4, 8-এর 4। আটের 4 প্রশ্নটা পড়ো। দেখো এখানেও সঞ্চার পথ বলছে। সঞ্চার পথ বললে তুমি একটা বিন্দু কি ধরবা এক্স ওয়াই, বলছে ওয়াই অক্ষ, এরপরে বলছে একটা বিন্দু 2 2 ওয়াই অক্ষ, এরপর একটা বিন্দু কি বলছে 2 2। তো বাচ্চারা বলো তো ওয়াই অক্ষ হতে এর দূরত্ব কত? এক্স। তুমি জানোই ওয়াই অক্ষ হতে দূরত্ব কি এক্স। আবার এই দুই বিন্দু দূরত্ব ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। প্রশ্নে বলছে ওয়াই অক্ষ থেকে এর দূরত্বটা এদের দূরত্বের দ্বিগুণ। প্রশ্নটা ভালো করে পড়ো, ওয়াই অক্ষ থেকে যে এর দূরত্বটা এই দূরত্বের দ্বিগুণ। এখন তুমি ক্যালকুলেশন করলে আনসার, উভয় দিকে বর্গ করলা,
এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 y স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। এই ক্যালকুলেশনটুকু নিজে নিজে করো সবাই। 8-এর যারা বুঝছো না, এখনো বুঝছো না, 8-এর 5 নম্বর প্রশ্নটা পড়ো। 8-এর 5 প্রশ্ন বলছে সঞ্চার পথ। সঞ্চার পথ বললে তুমি একটা বিন্দু কি ধরবা? এক্স ওয়াই। ফাইন। প্রশ্নের প্রথমে বলছে এক্স অক্ষ, পরে বলছে ওয়াই অক্ষ। প্রশ্ন প্রথমে বলছে এক্স অক্ষ, পরে বলছে ওয়াই অক্ষ। তাহলে বাচ্চারা বলো তো এক্স অক্ষ থেকে দূরত্ব কত? ওয়াই। এক্স অক্ষ থেকে দূরত্ব কত? ওয়াই। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? এক্স। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কত? ওয়াই। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? এক্স। প্রশ্নে বলছে যে এক্স অক্ষ থেকে যে দূরত্বটা, এক্স অক্ষ থেকে যে দূরত্বটা তার বর্গ ওয়াই অক্ষ থেকে দূরত্বের 4 গুণ। প্রশ্ন পড়ো, এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্বের কয় গুণ? 4 গুণ। আমি জানি এবারও বুঝছো না, তুমি এটা তো বুঝছো যে এক্স অক্ষ থেকে দূরত্ব কত? ওয়াই। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? এক্স। এক্স অক্ষ থেকে যে দূরত্বটা তার বর্গ ওয়াই অক্ষ থেকে দূরত্বের কয় গুণ? 4 গুণ। যারা বুঝছো না 6 নম্বর প্রশ্নটা পড়ো। যারা বুঝো নাই 6 নম্বর প্রশ্নটা পড়ো। 6 নম্বর সঞ্চারপথ বলছে তো একটা বিন্দু এক্স হয়, এখানে বলছে এক্স অক্ষ, আর একটা বলছে মূল বিন্দু। এক্স অক্ষ আর একটা কি বলছে? মূল বিন্দু। তাহলে বাচ্চারা বলো তো এক্স অক্ষ থেকে এর দূরত্ব কত? ওয়াই। মূল বিন্দু থেকে এর দূরত্ব √, ভুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। প্রশ্ন বলছে ওয়াই অক্ষ থেকে যে এর দূরত্বটা এদের দূরত্বের অর্ধেক। ওয়াই এক্স অক্ষ থেকে যে এর দূরত্বটা এদের দূরত্বের অর্ধেক। বাকিটুকু তুমি যদি ক্যালকুলেশন করো তাহলেই হয়ে যাবে। ক্যালকুলেশনটা নিজে নিজেই করো, না পারলে শিট দেখবো। তো বাচ্চারা সবাই 7 নাম্বারটা পড়ো। 7 নাম্বার 7 নাম্বার এইখানেও বলছে সঞ্চার পথ। তাহলে একটা বিন্দু কি ধরবা? এক্স ওয়াই। আর একটা বিন্দু প্রশ্ন দেওয়া আছে 2 - 1। প্রশ্ন বলছে যে এদের দূরত্ব 4। প্রশ্ন বড়, যেহেতু সঞ্চার পথ বলছে, সঞ্চার পথ বললেই তুমি একটা বিন্দু কি ধরবো? এক্স ওয়াই। প্রশ্ন বলছে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব 4। মানে এই দুই বিন্দু দূরত্ব √, ভুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার সমান কত? 4। এই দুই বিন্দু দূরত্ব কত? 4। কারণ বাকি ক্যালকুলেশনটুকু নিজে নিজে। তাহলে বাচ্চারা মনোযোগ দিয়ে কথা শোনো। আজকে আমরা 3.1 থেকে 3.4 3.1 থেকে 3.4 অংশটুকু থেকে রিটেন পার্টে যে অঙ্কগুলো আসতে পারে, যেভাবে আসতে পারে এইরকম অঙ্কগুলো করলাম এবং এর একটা সলভ শিটও তোমাদের দিয়ে দিলাম। আজকে আমরা 3.1 থেকে 3.4 এর 3.1 থেকে 3.4 এর রিটেন পার্টে যা আসতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আজকে ক্লাস শিটটাও তোমাদের দিয়ে দিলাম, ঠিক আছে? ক্লাস শিটটা কিন্তু আমি পোস্ট করে দিচ্ছি, এখানে তোমরা দেখে নিবা সলভ সহ। তাহলে 3.1 থেকে 3.4 এর রিটেন পার্ট আজকে শেষ করে দিলাম। আগামী ক্লাসে 3.1 থেকে 3.4 এর এমসিকিউ পার্ট নিয়ে আসবো। তো আজকে যে অঙ্কগুলো অনেক বড় বড় করছি এই অঙ্কগুলাই শর্ট টেকনিক দিয়ে শিখবো আমরা। সেই অঙ্কগুলো কিভাবে শিখবো? শর্ট টেকনিক দিয়ে। যে এমসিকিউ আসলে কিভাবে আমরা 10 সেকেন্ডে পারবো বা কিভাবে আমরা 5 সেকেন্ডে পারবো, সেই শর্ট টেকনিকগুলোতে আগামী ক্লাসে শিখবো। তাহলে 3.1 থেকে 3.4 এর রিটেন পার্ট আমি যে অঙ্কগুলো বলছি এইগুলাই এনাফ ঢাকা ভার্সিটির জন্য বা যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য, বা তুমি বুয়েট এক্সামই বলো, ইঞ্জিনিয়ারিং এক্সামই বলো, তোমার এই এতটুকুই রিটেন পার্টে 3.1 থেকে 3.4 এর এতটুকুই এনাফ। আগামী ক্লাসে আমি 3.1 থেকে 3.4 এর এমসিকিউ পার্ট নিয়ে আসবো। আজকে পড়াটা আজকে সুন্দর করে গুছিয়ে ফেলো। ভালো থাকো, সুস্থ থাকো।